হ্যালো ভাই লোক, আমার নাম শুভমশীল। ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ আমি নিয়ে চলে এসেছি আলোর লেকচার নাম্বার 4। ঠিক আছে, আর সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। কি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে? আজকের 15ই আগস্ট, সবাই না জানো, মানে তোমাদের কাছে যেদিনকার যাচ্ছে সেদিনকার 15ই আগস্ট। ঠিক আছে, তো সবাইকে তার জন্য হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। দাদা 15ই আগস্টে তোমাদের ছুটি দেওয়া উচিত ছিল না? দেওয়া উচিত ছিল। দেখো সৃজনদা তো এই সপ্তাহে ভিডিওই ছাড়ছে না। ঠিক আছে, সৃজনদার তো এই সপ্তাহে ভিডিওই যাচ্ছে না, সৃজনদার এডিটারের শরীর খারাপ থাকে। ঠিক আছে, তো সৃজনদার ভিডিও যাচ্ছে না, তো আমি বললাম যে সৃজনদার যখন ভিডিও পুরো বন্ধ আছে, তো আমি কেন বেকার বন্ধ করবো একদিন, তো আমিও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকে 15ই আগস্টে তাও 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস করতে কত আর কষ্ট হয়। ঠিক আছে, তোমাদের সারাদিন স্কুল টুলে গিয়েছিলে, স্কুলে টুলে পতাকা তুলেছো, জিলিপি টিলিপি খেয়েছো, ঠিক এইসব তোমরা ক্লাস 10-এ পড়ো। ঠিক আছে, আমি কিছু কিছু কথা ভেবে এসেছি তোমাদের বলার জন্য। কি আজকে কি ইন্ডিপেন্ডেন্স ডে, আজকে কি ইন্ডিপেন্ডেন্স ডে। তো ইন্ডিপেন্ডেন্স ডে কি দাদা একদিনে আমরা পালন করা উচিত? মানে দেশভক্তি, তোমরা অনেকে স্ট্যাটাস দিয়েছো আজকে দেশভক্তির, তাই না? আজকের যখন জাতীয় সঙ্গীত যখন তোমরা স্কুলে গাইছিলে বা পতাকা যখন উত্তোলন হচ্ছিল, তখন তোমাদের মধ্যে একটু দেশভক্তি একটু হয়েছে না? হ্যাঁ, তো দাদা ইন্ডিপেন্ডেন্স ডে আর রিপাবলিক ডেতেই কি আমাদের শুধু দেশভক্তিটা দেখানো উচিত? হ্যাঁ, নো, এটা আমাদের কি সারা বছর এটা থাকা উচিত। তো দাদা আমার মনে হয়েছিল যে তো আমরা নিজেদের মধ্যে আমরা এই দেশভক্তিটা কী করে বোঝাবো যে হ্যাঁ আমরা দেশকে খুব ভালোবাসি বা ইয়েকে খুব ভালোবাসি? আমরা কী করে বোঝাবো? আমরা তো আর যুদ্ধ করতে যেতে পারি না, পারি না। তো আমরা কী করে বোঝাবো? আমরা নিজেদেরকে ভালো করে বোঝাবো। মানে দেখো, আমরা হচ্ছে কি আমি তুমি আমিও তাদের মধ্যে ইনক্লুড। কি আমরা হচ্ছে কি নেক্সট জেনারেশন, আমরা কি নেক্সট জেনারেশন বা ইউথ, দেশের ইউথ। তো আমরা যদি ভালো হই তাহলে দেশও ভালো হবে, আমরা যদি ভালো হই দেশও ভালো হবে, রাজ্যও ভালো হবে। বোঝা গেছে? তো তার জন্য কী হতে, আমাদের ভালো হতো। এবার আমরা তাদের কী করে ভালো হবো? আমরা কি করব? আমরা ভালো করে পড়াশুনো করব। কেউ পড়াশোনা না করতে হলে যে কাজটাই করবো না কেন মন দিয়ে করব। ঠিক আছে, সৎ পথে চলবো, ঠিক, আর খাটবো, খুব খাটবো, সেরকমভাবে আমরা দেশভক্তি একটা দেখাতে পারি। প্লাস কি কিরমভাবে দেশভক্তি দেখাতে পারি? একটু সিভিলাইজড হওয়া মানে কি দাদা? সিভিলাইজড হওয়ার মানে হচ্ছে গিয়ে, মানে ধর যে যখন তুমি রাস্তায় যে কিছু একটা খেলে, চিপস খেলে রাস্তার মধ্যে প্যাকেট ছুঁড়ে ফেলে দিলে, বুঝতে পারছো? রাস্তায় থুতু ফেলা, এই কাজগুলো করবে না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এরকমভাবে আমরা কি সিভিলাইজড হতে পারি? হ্যাঁ, দুটো পয়েন্ট হয়ে গেছে, পয়েন্ট নিয়ে এসছি মাথায়। এই কাজটা কি একটু সিভিলাইজড হবে, মানে নিজের দেশকে যাও, তুমি কি ঘরে এরকম থুতু ফেলে দাও, কুট করে ফেলে দাও, মা থাবড়া মারবে না? কিন্তু আমাদের তো রাজ্য বা দেশের পুলিশ তো জানো, তোমরা থুতু ফেললেও কেউ কিছু বলবে না। তো তোমাদের মনের ভিতরে আনতে হবে যে আমরা আমাদের দেশকেও ভালোবাসি। কারণ দেখো, কেউ যদি সিকিমে যায়, সিকিমে তোমরা জানি না কতজন গেছো সিকিমে বা বাইরের দেশে, কেউ কিন্তু রাস্তায় কি থুতু ফেলে না। থুতু ফেললে চাপকে চামড়া তুলে নেবে, বুঝতে পেরেছো? চাপকে চামড়া তুলে নেয়, চাপকায় না, যা ফাইন দেয় আমলে বাবা থুতু আমি গিলিনি। সেটাই তোমাদের কি করা উচিত। তোমরা যদি কেউ, আমি সিকিমে কিছুদিন আগে গেছিলাম ঘুরতে, ভাই সাহেব সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের রাস্তার আকাশ পাতাল তফাৎ। সিকিম আমাদের কান্ট্রির মধ্যেই তো এটা পড়ছে, কি আকাশ পাতালের তফাৎ। কারণ কি ওইখানকার লোকেরা বেশি সিভিলাইজড মানে কি ওরা একটু বেশি নিজের দেশের সম্বন্ধে, নিজের রাজ্যের সম্বন্ধে অনেক বেশি সচেতন। যে রাজ্যকে এরকম ফেলে না, ওই দেখবো অনেক গুটখটকে খেলে পুচ করে ফেলে দেয়, জুয়া কেসরি, নোপ, ওগুলো করবে না। ঠিক আছে, গুটখটকে খেলে তো থাবড়া মারবো ভাই সাহেব আমি এইসব শুনলে। ঠিক আছে, ওসব করবে না। প্লাস কি আমরা যারা ছেলেরা আছো তারা মেয়েদেরকে খুব বেশি সম্মান করবে, মেয়েদের সাথে কোনো গালিগালাজ বা কিছু করবে না মেয়েদের সামনে। ঠিক আছে, মেয়েদের সামনে কোনো সে তোমার যতই ভালো বন্ধুক না কেন গালিগালাজ করবে না। ঠিক, তারপরে মানে এটা কীরকম মেয়েদেরকে সম্মান করা মানে কীরকম, মানে এরকম একটা ছেলে তোমাদের হতে হবে, যারা ছেলেরা তাদেরকে বলছি, যে যাতে কোনো একটা অন্ধকার ঘরে যদি তুমি একটা মেয়ের সাথে যদি থাকো, মেয়েটা যেন সেফ ফিল করে, তোমাকে যদি কেউ একজন একটা মেয়ের সাথে একটা অন্ধকার ঘরেও যদি রেখে দেয়, তাও যেন তুমি সেফ ফিল করো, মানে তুমি নয়, মেয়েটা যেন সেফ ফিল করে যে হ্যাঁ ভাই এই ছেলেটা খুব ভালো। বোঝা গেছে? এরকম একটা মানুষ হতে হবে।
প্লাস মনে হবে অনেকের জ্ঞান দিচ্ছে, তার একটু বলেই দিই, আমার ভালো লাগছে, বা আমার মনে হয় যে তোমাদেরকে এই কথা বলা উচিত, কারণ তোমরা অনেক ছোটো, এখন থেকে তোমাদের ক্যারেক্টার গঠন হবে, ক্লাস 11-12 যাবে তখন দিয়ে ক্যারেক্টার গঠন হবে, ঠিক আছে। প্লাস কি, প্লাস তুমি যে ধর্মকে, তুমি যে ঠাকুরকে মানো, যে আল্লাহকে মানো বা যে গডকে মানো, অন্যের ধর্মকেও তুমি যেরকম নিজের ধর্মকে প্রায়োরিটি দাও, তুমি যেরকম নিজের ধর্মকে প্রায়োরিটি দাও, নিজের ধর্মকে সম্মান করো, অন্যের ধর্মকেও সেম সম্মান করবে। হিন্দু মুসলিম এইসব, হিন্দু মুসলিম খ্রিস্টান কিছু কিছু এইসব করবে না, ঠিক আছে। ওরাও মানুষ, আমরাও মানুষ, আমি যদি হিন্দু হয়ে থাকি, মুসলমান যারা আছে তারাও মানুষ, যারা মুসলমান হয়ে থাকে, আমি যদি মুসলমান হয়ে থাকি, তাহলে যে হিন্দু আছে তারাও মানুষ। বোঝা গেছে, বোঝা গেছে। আমাদের একটাই পরিচয়, আমরা কি, আমরা হচ্ছে কি ইন্ডিয়ান, ঠিক আছে। অনেক জ্ঞানের কথা হয়েছে, এই 2-3টে কথা আমার মনে হয় বলা উচিত, যে তোমরা বাচ্চারা তো এই জিলিপি টিলিপি তোমরা এবার কিনে টিনে খেয়ে নাও আমার তরফ থেকে। আমিও তো পতাকা তুলতে পারবো না তোমাদের জন্য, আমি তো পতাকা, আমি কোনো রং টং নিয়ে যাই, আমি আঁকতাম ভাবছিলাম, কিন্তু আমার কাছে কমলা টমলা কালার ঠেলা নেই, ঠিক আছে। তো তোমরা কী করবে, জিলিপি টিলিপি খেয়ে নাও, আর কি এইগুলো ভেবে একটুখানি মানে, কারণ দেখো নাহলে বদনামটা আমাদেরই হয়, ঠিক আছে। আমাদের রাস্তা নোংরা থাকে, আমাদেরও কষ্ট হয়। আমরা যখন বাইরের রাজ্যে যাই বা বাইরের দেশ থেকে যখন আমাদের ভারতবর্ষে কারা আসে, তারা এত নোংরা দেখবে। আমি কিছুদিন আগে একটা শর্টস দেখছিলাম, ইংরেজি কোনো একটা ছেলে বানাচ্ছে, মানে ইংলিশ কোনো একটা ইনফ্লুয়েন্সার বানাচ্ছে, সেখানে কি বলছে, তারা সার্চ করছে, লিটারেলি তারা কি সার্চ করছে, যে এমন একটা মানে ওয়েস্ট বেঙ্গল কি পুরো ভারতবর্ষে কোনো একটা জায়গায় সার্চ করছে গুগল ম্যাপে, ওইখানটায় দেখছে যে যেখানটাই সার্চ করছে না, যেখানটাই একটু জুম করছে না কেন, সেখানটাই তারা কি দেখতে পাচ্ছে, নোংরা দেখতে পাচ্ছে, সেখানটাই নোংরা দেখতে পাচ্ছে। তাহলে ভাবো আমাদের কান্ট্রির ইয়েটা কোথায় যাচ্ছে, ইমেজটা, ঠিক আছে। আর সবার সাথে ভদ্রভাবে কথা বলবে, ঠিক আছে। যতই তোমার রাগ হোক, যতই তোমার কিছু হোক, কি ভদ্রভাবে কথা বলবে। বিশেষ করে মেয়েদের সাথে, ছেলেদের সাথে তোমার বন্ধুরা, ঠিক আছে, গাল ঠাল চলে তাদের মাঝখানে, তাও ঠিক আছে, রাস্তায় গাল দেবে না। যদিও আমি কাকে বলছি, আমি ওইগুলো চেঞ্জ করার চেষ্টা করছি, আমি এখন খুব ভালো হওয়ার চেষ্টা করছি। আমি এখন রাস্তায় থুতু ফেলি না, আমি এটা আগের বছর থেকে নিয়ে, আমি রাস্তায় নোংরা ফেলি না, থুতু ফেলি না, কিছু ফেলি না, ঠিক আছে। বোঝা গেছে, যেন এই রাস্তাটুকু বা এই যে পুরো ভারতবর্ষটা আমাদেরই, ঠিক আছে, কি আমাদেরই। তাই আমরা যেরকম আমাদের ঘরকে ভালো করে রাখি, সেরকম আমাদের রাজ্যকে, পুরো আমাদের দেশকেও, মানে আমাদের রাজ্য থরি, পুরো দেশটাকে তোমরা নোংরা ফেলবে না, কিছু করবে না, এগুলো ছোটো ছোটো জিনিস। রাস্তায় কোথাও টয়লেট পেলে টয়লেট করবে না, রাস্তায় করবে না, শৌচালয় আছে সেখানে যাবে। ছেলেদের ক্ষেত্রে বলছি, কারণ দেখবে মেয়েরা কখনো রাস্তায় টয়লেট পেলে ওইখানে টয়লেট করতে, কোনো রাস্তার পাশে ড্রেনে টয়লেট করতে বসে যায় না, ছেলেরাই করে। তাহলে মেয়েরা যখন চেপে রাখতে পারে, তোমরাও পারবে, ঠিক আছে। অনেক কথা বলে নিলাম, জ্ঞানের কথা, কিন্তু আমার মনে হয় এগুলো তোমাদের বলা উচিত, তাই আমি বললাম, ঠিক আছে। হ্যাঁ ঠিক, এবার জ্ঞান ঠ্যানের কথা হয়ে গেল। আমার মনে হয় যে এই ভিডিওগুলো, মানে এই কথাগুলো তোমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক। তো চলো এবার আমরা কি, তো আমরা ক্লাসে ফিরে যাই। কী করবো আজকে কী পড়ছে, আজকের আলো পড়বো। আলোর কী পড়বো আজকে দেখি। কাচের স্ল্যাবের গঠন ও তার কাজ পড়বো, কাচের স্ল্যাবের গঠন ও তার কাজ পড়বো, ঠিক আছে। তারপর কি পড়বো, প্রিজম ও তার কাজ, এই দুটোই পড়বো। যে কাচের স্ল্যাব কাকে বলে ও তার কাজটা শিখবো, তারপর প্রিজম কাকে বলে ও তার কাজটা শিখবো, ঠিক আছে। তো চলো, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে ক্লাস স্টার্ট করা যাক। আমরা এইসব ভাবনা নিয়ে এত জ্ঞান ঠান দিলাম, জ্ঞান ঠানের পরে কি ক্লাস স্টার্ট করা যাক। তো এবার আমরা কি পড়বো, কাচের স্ল্যাব, ঠিক আছে ভাই লোক, ঠিক আছে। এবার রিল্যাক্স হয়ে যাও সবাই, এবার আমরা পড়াশোনা করবো। তোমরা যদি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো একটু প্লিজ একটু মানার চেষ্টা করো। তোমরা পড়াশোনায় ভালো করো না করো, পড়াশোনায় কেউ ভালো করো না করো, কিন্তু ভাই লোক আমি বলছি একটা ভালো মানুষ হতে হবে, ঠিক আছে। এটা আমাদের স্যারেরা বলতে আমাদের শিখিয়েছিল। আমি এখন তোমাদের দাদা হয়েছি, তাই আমিও তোমাদেরকে বলছি, ঠিক আছে। পড়াশুনো ভালো করো খারাপ করো কারোর কিছু যায় আসে না, প্লিজ দয়া করে একটা ভালো মানুষ হয়ে যাও, ঠিক আছে, ঠিক আছে। বোঝা গেছে, এই হচ্ছে কি কথা। তো এবার কি পড়বো, এবার সবাই রিল্যাক্স, এবার সবাই জল খেয়ে নাও, বি রিল্যাক্স, ঠিক আছে। এবার আমরা একটু কাচের স্ল্যাব পড়ি। কাচের স্ল্যাব কাকে বলে, কিরকম দেখতে হয় দেখো, দেখতে পাচ্ছ, হ্যাঁ এইটা দাদা লাগিয়ে দিয়েছো একটুখানি, না লাগিয়ে দিয়েছো, ঠিক আছে। রাজবীর সাহা কেন বললাম, রাজবীর দাদা তুমি লাগিয়ে দিয়েছো, ঠিক আছে।
এবার কি কাচের স্ল্যাব কিরকম দেখতে হয় দেখলে, এটাকে আমি কিরকম আঁকতে পারি, আমি এরকম আঁকতে পারি। দেখো কি কালি পেন দিয়ে আঁকবো, নীল কালি পেন দিয়ে আঁকবো। এটাকে আমরা এরকম আঁকতে পারি, ঠিক আছে, এটাকে আমরা এরকম আঁকতে পারি। আমি পুরো 3D-তে এঁকেছি, ইয়ে ভালো লাগছে। এটাকে আমরা এরকম আঁকতে পারি। এইগুলো কী হয় জানো তো, তোমরা দেখবে তোমরা কোনো যদি অফিস টফিসে যাও, মানে কোনো কাউন্সিলরের অফিসে বা তোমাদের যা হেড স্যারের অফিস টফিসে যদি যাও, দেখতে পাবে কি দেখতে পাবে, নিচে কিছু ক্যালেন্ডার কিছু রাখা, মানে টেবিলের ওপরে দেখবে ক্যালেন্ডার রাখা আছে, তার উপর একটা কাঁচ দেওয়া আছে, তার উপর কাঁচ দেওয়া আছে। দেখবে ক্যালেন্ডারের ওই লেখাগুলো মনে যেন একটু উঠে এসছে, ক্যালেন্ডারের লেখাগুলো দেখে মনে অনেকটা উঠে এসছে, ক্যালেন্ডারে লেখা থাকতে পারে বা অন্য কিছুও থাকতে পারে, দেখবে উঠে এসছে। এটা তো আমি কোথায় সবথেকে বেশি দেখছি, ওষুধের দোকানে দেখতে পাবো। এখন তো ওষুধের দোকানে প্লাইউড হয়ে যায়, তাও আমি আগে যখন আমি ওষুধের দোকানে যেতাম তখন আমি এগুলো প্রচুর দেখতাম, ঠিক আছে। তো এগুলো দেখতে পাও। এবার কাচের স্ল্যাবের কেউ যদি ডেফিনেশন জানতে চায় তাহলে কি এটা কি বলতে পারো, স্বচ্ছ সমসত্ব কঠিন কাচ, স্বচ্ছ সমসত্ব কঠিন কাচ দ্বারা প্রস্তুত আয়ত ঘন আকৃতি, এটাকে আয়ত ঘনক বলে, জানো আয়ত ঘনক মানে এটাকে আয়তকার বলে, এটাকে বলে আয়ত ঘনক, এটাকে বলে আয়ত ঘন, ঠিক আছে। আয়ত ঘন আকৃতির কি বলছে, আয়ত ঘন আকৃতির গঠন হলো কাচের স্ল্যাব। এইখানে এই ধরো যে এটা ধরো যে একটা সাইডের একটা ধরো যে এটাকে তুমি এইটা আমি একটা বাক্স পেয়েছি, এটাকে তুমি কাচের স্ল্যাব ভাবতে পারো। এটা যদি পুরোটা কাচের তৈরি হতো তাহলে এটাকে তুমি কাচের স্ল্যাব ভাবতে পারো, ঠিক আছে। যদি কাচের স্ল্যাব এরকম ভাবি তাহলে দেখো, যদি এই পাশ থেকে যদি কোনো একটা রশ্মি যায়, এই পাশ থেকে কোনো একটা আলোক রশ্মি যদি যায়, ঠিক আছে, তাহলে এই পাশ থেকে বেরোবে, যে পাশটা থেকে ঢুকছে আলোক রশ্মিটা তাকে বলা হয় প্রতিসারক তল, তাকে কি বলা হয়, প্রতিসারক তল, ঠিক আছে। এইটাও মানে যে তল দুটো আমাদের বেশি ইউজ হচ্ছে সেই দুটোকে কি বলা হয়, প্রতিসারক তল, ঠিক আছে। এটা একটা প্রতিসারক তল, এটা একটা প্রতিসারক তল, ঠিক আছে। কাচের স্ল্যাবের প্রতিসারক তল দুটি মসৃণ স্বচ্ছ পরস্পরের সমান্তরাল হয়। প্রতিসারক তল দুটি মসৃণ হয়, স্বচ্ছ তো হবেই, কারণ স্বচ্ছ না হলে কাচের কি, হ্যাঁ, আর কি পরস্পরের সমান্তরাল হয়। কাচের স্ল্যাবটির মাধ্যমে ভিন্ন আলোক রশ্মি যখন বায়ুর মাধ্যমে স্ল্যাবে প্রচলন করে তখন প্রতিসরণ ঘটে, অনুরূপভাবে কাচের স্ল্যাবের, হ্যাঁ ঠিক আছে। আমি এটা কেন বললাম, আমি ভাবছি মনে এখানে যদি আলাদা কিছু লেখা থাকে আমি তো বোঝাবো। হ্যাঁ শোনো কি বলছে এখানে কি আর বলবে, এখানে একটা কথাই বলছে যে দেখো, এবার কাচের স্ল্যাবের মধ্যে যখন আলোটা যায়, তারপরে এই যে এটা ধরো যে কাচ, ঠিক আছে, এটা ধরো যে পুরোটা কাচ, তো এইখানটাতে কি হবে, এইখানটায় প্রতিসরণ ঘটবে, যেহেতু কাচ বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে যাচ্ছে, তোমরা আগের দিন প্রতিসরণ পড়িয়েছি, তাহলে এখানে প্রতিসরণ হলো। তারপরে আবার যখন বেরাবে তখন কি, প্রথমে দেখো লঘুতর মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, হ্যাঁ, তখন একটা ডিফ্লেকশন হচ্ছে বা প্রতিসরণ হচ্ছে। আবার যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে তখনও আবার কি হবে, ডিফ্লেকশন হবে, ঠিক আছে, তো এবার দাদা এই কাচের স্ল্যাবটার কাজটা কি করে, হ্যাঁ এ তো বুঝলাম, মানে এর কাজটা কি করে। কাচের স্ল্যাবের কোনো ভাষাটা বলা উচিত কিনা আমি জানি না, কোনো অকাত নেই এটাকে, মানে কাচের স্ল্যাবের একটাই অকাত, কি অকাত মানে একটু ভাষা হয়ে গেল। কাচের স্ল্যাবে মানে এটাই কাজ করতে পারে, কাচের স্ল্যাব শুধু ধর যে এরকম একটা রশ্মি গেল গিয়ে এটা ধর যে ডিফ্লেকশন হলো হয়ে আবার এরকমই বেরোবে। তাহলে দেখো এইটা আর এইটা সমান্তরালই আছে, এটা আর এটা সমান্তরালই আছে, ভাই সাহেব একটু সমান্তরাল হয়ে যাও, এইটা আর এটা কি হচ্ছে, সমান্তরালই আছে, শুধু এটা কি হচ্ছে, পাথটা একটুখানি করে গেছে, মুভমেন্ট শিফট করে গেছে, এইটা এরকম পাথে যাওয়া উচিত ছিল কিন্তু এটা এতটা শিফট করে গেছে। কিন্তু এইদিকে প্রিজম কিরকম দেখেছো তোমরা অনেক সময়, প্রিজম কি করে, এটা একটা প্রিজম ধরা যায়, প্রিজম কিরকম দেখতে হয়, দাঁড়াও কাচের স্ল্যাব তো পড়াচ্ছি, কাচের স্ল্যাব পড়ানোর সাথে সাথে
এইটার টেকনো গাইজ প্লিজ একটু এটা দেখিয়ে দাও, প্রিজমের ফটো দেখতে হচ্ছে, প্রিজমটাকে এরকম দেখতে হয়। হ্যাঁ, এবার প্রিজমটাকে এবার একটু সরিয়ে দাও। প্রিজমটাকে আমি যদি এমনিভাবে আঁকি, খারাপ আঁকা হয়েছে ভাই সাব। হ্যাঁ, এটা ধরো যে আমি প্রিজম আঁকলাম 3D, ভালো আর্টিস্ট। প্রিজম কি করে, প্রিজমের এইটা 3Dতে গেছে, এবার প্রিজম যদি এই শুধু এই পার্টটা যদি আঁকি, শুধু এই সামনের দিকটা, শুধু সামনের দিকটা দেখি, তাহলে প্রিজমের কাজ কি হয় জানো তো? প্রিজম কি করে, প্রিজম ধরো যে এরকম একটা রশ্মি গেল, এরকম একটা রশ্মি গেল, গিয়ে প্রিজমে ধরো যে প্রতিসরণ হলো, হয়ে পুরো পাথটাই পুরো চেঞ্জ করে দেয়, পুরো ও কোন দিকে যাচ্ছে পুরো পাথটাই পুরো চেঞ্জ করে দেয়। মানে ওটা এইদিকে যাওয়া উচিত ছিল, দেখো পুরো উল্টো দিকেই যাচ্ছে, পুরো আলাদা দিকেই যাচ্ছে, পুরো আলাদা দিকেই যায়, ঠিক আছে প্রিজম। কিন্তু কাচের স্ল্যাব শুধুমাত্র কি করতে পারে, শিফট করতে পারে। কাচের স্ল্যাব কি করতে পারে, শিফট করতে পারে। মানে এটা ডিফ্লেক্ট কিছু হবে না, বা কোনো কৌণিক চ্যুতি ঘটবে না। কালকে আমি তোমাদের একটা অঙ্ক করেছিলাম কৌণিক চ্যুতি কাকে বলে সেটা নিয়ে। তো এখানে কি হবে, কৌণিক চ্যুতি কোনো ঘটবে না, শুধু কি হবে, এটা পার্শ্বীয়, ভাই সাহেব বাংলাটা একটুখানি দেখিনি, ইংলিশে বলে ল্যাটারাল শিফট হবে, ঠিক আছে, বাংলায় বলে পার্শ্বীয় সরণ ঘটবে। কি হবে, পার্শ্বীয় সরণ, মানে পাশে একটু সরে যাবে, পার্শ্বীয় সরণ বা পাশে একটুখানি সরে যাবে, ঠিক আছে। তো দাদা তুমি তো বলে দিলে পাশে একটু সরে যাবে, এটা একটা প্রুফ দাও, এটার প্রুফ দাও। তো চলো প্রুফ করি। তোমাদের এটার কোশ্চেন দিতে পারে যে প্রিজম না কি বলেন নাম, কাচের স্ল্যাব কি করে, কাচের স্ল্যাব কি কাজ করে? তাহলে কাচের স্ল্যাব কি কাজ করে, শুধুমাত্র পার্শ্বীয় সরণ ঘটায়। কাচের স্ল্যাব কি করে, পার্শ্বীয় সরণ ঘটায়, ঠিক আছে। এবার তোমাদের আরেকটা কোশ্চেন দিতে পারে, কাচের স্ল্যাব যে পার্শ্বীয় সরণ ঘটায় তার প্রমাণ দাও। কাচের স্ল্যাব যে পার্শ্বীয় সরণ ঘটায় তার প্রমাণ দাও। তো চলো প্রমাণ করি, এটাকে মুছছি। হ্যাঁ, কত সুন্দরভাবে লিখেছিলাম। তো চলো কি করব, কাচের স্ল্যাবের পার্শ্বীয় সরণের প্রমাণ, ঠিক আছে। তো আমি ভাই সাহেব সব পড়ে যাচ্ছে, কিরমভাবে প্রমাণ দেবো, আগে কাচের স্ল্যাব একটা আঁকি। তো চলো এবার আঁকাটা আঁকি তাহলে। দেখো আমি তোমাকে বললাম কিরমভাবে আমি আঁকবো। তো আমি প্রথমে ওই ইয়েটা এঁকে নিই, কী বলে ওর নাম, স্ল্যাবটাকে আগে আঁকি। দেখেছো আমি লাঠি নিয়ে এসেছি, দেখেছো, এটা উপরে দিলাম, এটা নিচে, ঠিক আছে। এবার এটাকে নীল কালি দিয়ে করি, এটা নীল কালি দিয়ে করি। এটা এবার আলোটা আঁকছি, মানে ওই যে আলোক রশ্মিটা যেটা আসছে সেটা, এটা একটা এলো আর এই পাশ দিয়ে বেরোলো, এই পাশ দিয়ে বেরোলো, বোঝা গেছে। এবার আলোক রশ্মিগুলোর নাম দিয়ে দিই, এটার নাম দিলাম এ বি সি ডি, ঠিক আছে। আর কি হবে দাদা, আর হবে হচ্ছে এটার প্রতিসরণ যে হবে, প্রতিসরণ হবে, বুঝতে পারছো তো? দেখো এটা শিফট হয়েছে, বুঝতে পারছো তো? এটা এই দিক এই পথে যাচ্ছিল, এটা কোন পথে যাচ্ছিল, দেখো এরকম সোজা যদি আঁকতাম তাহলে এটা এই পথে আসতো, কোন পথে, এই পথে আসতো, কিন্তু যাচ্ছে কোন পথে, এই পথে, ঠিক আছে। তাহলে এবার ওটাকেও আঁকতে হবে, এই যে ভিতরে যে প্রতিসরণটা হয়েছে সেটা আঁকাটাও আঁকতে হবে, ঠিক আছে, বোঝা গেছে। এবার তাহলে কি করব, আর এই অ্যারোগুলো দিয়ে দেবো, সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এই অ্যারোগুলো, নাহলে কিন্তু মার্কস দেয় না, ঠিক আছে, নাহলে পরীক্ষায় মার্কস দেয় না, স্যার ম্যামরা যাই না কি বোঝে, বলে যে অ্যারো দাওনি বলে তোমাদের মার্কস দিন, ভালো সাবাস। এবার কি দাদা, এবার হচ্ছে কি আমরা কি করব, এবার কি করব দাদা, এবার করবো হচ্ছে আঁকবো কি, ওর যে লম্বগুলো হয় না, যে আপাতন কোণ আর প্রতিফলন কোণ, তার জন্য কি আঁকতে হয়, লম্ব কোণ, বিভেদ তলের ওপরে কি আঁকতে হয়, লম্ব, সেই লম্বগুলো আঁকবো, ঠিক আছে। তো চলো আঁকি। আঁকলাম, এঁকেছি, হ্যাঁ।
তাহলে এবার দেখো কি দেখবে, এবার আমাদের স্কেলের কাজ শেষ। এই কোণটা তাহলে কি, এটা আপাতন কোণ, এই কোণটা এটা কি কোণ, আপাতন কোণ, এটার নাম দিলাম I1, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে প্রতিসরণ কোণ, এটার নাম দিলাম R1, ঠিক। এইটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আবার আপাতন কোণ হচ্ছে এটার জন্য, এটার নাম দিলাম R2, এটার নাম দিলাম R2, এটার নাম দিলাম R2। আর এটা হচ্ছে গিয়ে আবার এটা আবার প্রতিসরণ কোণ, তাহলে এটার নাম দিলাম I2, ঠিক আছে, এটার নাম দিলাম I2। বোঝা গেছে? হ্যাঁ, এবার দেখো কি হচ্ছে ব্যাপারটা। ও এইটা হচ্ছে গিয়ে ধরো আমি লিখলাম এটা হচ্ছে গিয়ে মিউ, এটার মানে কি বলে, এটার প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে কাচ মাধ্যম, এটা কাচ মাধ্যম আর এটা বায়ু মাধ্যম, ঠিক আছে, এটা বায়ু আর এটা কাচ, ঠিক আছে। কাচের প্রতিসরাঙ্ক কত নিয়েছি, প্রতিসরাঙ্ক কত নিয়েছি, মিউ, ঠিক আছে, হয়েছে। এবার কি করব আমরা, এইটা প্রথমে আঁকবো, এঁকে নেবো, ঠিক আছে, কি আগে এঁকে নেবো, তারপরে এবার আমরা কাজ করব। এটা যে আমরা প্রমাণ করব তার আগে এটা আঁকতে হবে। এবার আঁকার পরে দেখো এটা যে শিফট হচ্ছে, আমরা এটা কি করে বুঝতে পারি, দেখো আমরা স্নেলের সূত্র পড়েছি, আমরা কি পড়েছি, স্নেলের সূত্র পড়েছি। স্নেলের সূত্র কি জানি আমরা, যে কি পড়েছি, কোনো প্রতিসরণের ক্ষেত্রে কোনো মাধ্যমের এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে এক মাধ্যমের কি আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি হয়, ধ্রুবক হয়। এবার অনুপাতের ধ্রুবক মানে কত হয়, মিউ হয়, তাই তো। তাহলে এইটাতে কি হচ্ছে, দেখো এটাতে কি হচ্ছে, এইখান থেকে এখানে যাচ্ছে, কোথায়, বায়ু থেকে কাছে যাচ্ছে, তাহলে ডেন্সার মানে বায়ু থেকে কাছ, তাহলে প্রতিসরণ তাহলে কত হবে, তাহলে এটা সাইন I1 ইজুকাল টু ডিভাইডেড বাই সাইন R1 ইজুকাল টু কী হবে, মিউ হবে, বোঝা গেছে কেন? হ্যাঁ, ওই যে এটা স্নেলের সূত্রের অনুযায়ী এখানে কি লিখবো, স্নেল কি স্পেলিং কি ভাই সব, স্নেল, হ্যাঁ স্নেলের, ও এটা ন হবে, এটা ল হবে, স্নেলের সূত্রানুসারে, ঠিক আছে, স্নেলের সূত্রানুসারে। এবার হলো স্নেলের সূত্রানুসারে, এবার কি দেখো আমি তোমাকে বলছি, এ থেকে বি পথে একটা আলোক রশ্মি আসছে, বি পয়েন্টে ওটা কাচে বা কাচ মাধ্যমে যাচ্ছে, প্রবেশ করছে, এবং তারপরে কি করব, এটা আমি স্নেলের সূত্রানুসারে সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1 ইজুকাল টু মিউ। এবার দেখো আমরা আসল কি কাজ করছি, এইখানটা একবার স্নেলের সূত্র করব, কি বলে লাগাবো, আবার এই জায়গাটা একটা লাগাবো, একবার পয়েন্ট বিতে লাগাবো, একবার পয়েন্ট সিতে লাগাবো। দেখো এবার দেখো সিতে যাওয়ার আগে একটা কথা আছে, এই দেখো এই R1 আর R2 দেখো একান্তর কোণ, R1 আর R2 একান্তর কোণ, কি R1 ইজুকাল টু R2, কারণ দুটি কি একান্তর কোণ, কি একান্তর কোণ, ঠিক আছে। R1 ইজুকাল টু R2, কারণ কি দুটোই কি হচ্ছে একান্তর কোণ। কালকের বলেছিলাম কি, দুটো যদি প্যারালাল লাইট থাকে, দুটো যদি প্যারালাল লাইন থাকে, তাকে যদি অন্য কোনো একটা তল যদি বিভেদ করে, অন্য যদি কোনো সরলরেখা যদি ভেদ করে, তাহলে কি এই কোণটা আর এই কোণটা সবসময় কি হয়, সমান হয়, ঠিক আছে। এই দুটোকে কি বলা হয়, একান্তর কোণ। দেখো এখানেও সেম হচ্ছে, এই যে লাল দুটো রেজ কি হচ্ছে, প্যারালাল রেজ লাল দুটো, আর এই নীলটা কি ভেদ করছে, তাহলে এই কোণটা আর R1 ইজুকাল টু R2, বোঝা গেছে, এই দুটো কি হচ্ছে একান্তর কোণ। এবার দেখো সি পয়েন্টে কি হচ্ছে, এবার সি পয়েন্টে স্নেলের সূত্র লাগাবো, দেখো সি পয়েন্টে কি হচ্ছে, সি পয়েন্টে দেখো কাছ থেকে বায়ুতে যাচ্ছে, আগে কি হচ্ছিল, বি পয়েন্টে বায়ু থেকে কাছে আসছিল, তার জন্য আমরা করেছিলাম সাইন I বাই সাইন R ইজুকাল টু মিউ, ঠিক আছে, সাইন I বাই সাইন R ইজুকাল টু মিউ। কিন্তু এখানে দেখো উল্টো হচ্ছে, বায়ু থেকে এই কাছ থেকে বায়ুতে যাচ্ছে, তাহলে এখানে কি হবে, এখানে হবে সাইন R1, দেখো যেহেতু
R2 ইজ ইকুয়াল টু R1, তাই এখানে আমরা এই R2 জায়গায় বা এখানে আমরা সাইন R2 দিয়েই লিখি, তারপর আবার R1 চেঞ্জ করে দেবো। সাইন R2 ডিভাইডেড বাই সাইন I2 ইজ ইকুয়াল টু কি, সাইন এটা দেখো I2, এটা হচ্ছে কি প্রতিসরণ কোণ, এটা হচ্ছে প্রতিসরণ বলছে, এটা হচ্ছে আপাতন কোণ, R2টা আপাতন কোণ, এখানে R2 আপাতন কোণ আর প্রতিসরণ কোণ কোনটা I2, ঠিক আছে। তাহলে দেখো কি হচ্ছে, সাইন R2 ডিভাইডেড বাই সাইন I2 ইজ ইকুয়াল টু কি হচ্ছে, ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্টটা কত, এখানে মিউ দেওয়া আছে, এখানে তাহলে কি হবে, এখানে হবে মিউ হবে না, এখানে কি হবে 1/μ, কি হবে 1/μ, কেন দাদা 1/μ হবে, প্রথমে বায়ু থেকে কাছে আসছিল, তখন মিউ হবে, যখন বায়ু থেকে কাছে আসবে তখন যেটা প্রতিসরণ হয় সেটা হয়, সেটা যত প্রতিসরণ কোণটা হয় বা প্রতিসরণ কোণটা যত হয় সেটা হয়। কিন্তু যদি কাছ থেকে বায়ুতে আসে, কিন্তু এটা তো আবার বায়ুতে বেরিয়েছে, তোমাদের এটা দিয়ে যেটা বললাম, প্রথমে বায়ু থেকে কাছ এখানে গেল, তারপর এখানে প্রতিসরণ হওয়ার পর আবার বেরিয়ে যাচ্ছে, তার মানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আবার যাচ্ছে, তাই তো। তাহলে তখন কি হয়, উল্টোটা হয়, বোঝা গেছে, মানে যে মাধ্যম থেকে আসবে, তোমাদেরকে আমি কালকে মনে হয় বলেছিলাম বা নাও বলে থাকতে পারি, যে ধরো যে এটা তো কাঁচ আর বায়ুর ক্ষেত্রে হচ্ছে, ধরো যে তোমাকে আমি বললাম হ্যাঁ, এটা ধরে নাও কোনো একটা জিনিস আছে, ঠিক আছে, ধরো যে এই ওপরেরটা হচ্ছে গিয়ে কাঁচ, বা ওপরটা ধরে নাও ওয়াটার বা জল, ওপরটা ওয়াটার আর এটা হচ্ছে কি গ্লাস, আর ওপরটা যেহেতু জল, তো জলের প্রতিসরাঙ্ক ধরলাম মিউ ডাব্লিউ, আর নিচেরটা হচ্ছে কাঁচ, তাই নিচেরটা জল ধরলাম মিউ জি, ঠিক আছে। তো যখন আমরা ধরো যে আলো আসবে এখান থেকে, ধরো যে এখান থেকে কোনো একটা আলো আসছে, এসে তারপর এইখানে এসে প্রতিসরণ হচ্ছে, এখান থেকে এখানে এসে প্রতিসরণ হচ্ছে, ঠিক আছে, এখানে এসে কি হচ্ছে, প্রতিসরণ হচ্ছে, ঠিক। যদি এইখানে যদি প্রতিসরণ হয়, তাহলে এই যে এই পয়েন্টটা, কোন পয়েন্টটা, এখন আমি যেটা লাল কালি দিয়ে এখন যেটা আমি মার্ক করছি, এই যে এই পয়েন্টটাতে, এই যে দেখো যেটা টিপের মতন হয়ে গেছে এখন, ঠিক আছে, এই পয়েন্টটা যদি আমরা স্নেলের সূত্র লাগাই, তাহলে কিরমভাবে লাগাবো, এটা হচ্ছে গিয়ে ধরো যে I, আর এই কোণটা হচ্ছে গিয়ে, এটা দেখা যাচ্ছে না, এই কোণটা হচ্ছে গিয়ে R, ঠিক আছে, এই কোণটা R। তাহলে যদি এই পয়েন্টে যদি আমরা স্নেলের সূত্র লাগাতে হয়, দেখো যেহেতু দুটোই মাধ্যম, এখানে তো বায়ু একটা ছিল, একটা কাঁচ ছিল, তাই তো, এখানে দুটোই একটা কিছু না কিছু মাধ্যম, তাই তখন কি করতে হয় সাইন I ডিভাইডেড বাই সাইন R ইজ ইকুয়াল টু কি করবো, যেটা ওপর যেখান থেকে বেরাচ্ছে, আমি তোমাকে কালকেরও বলেছিলাম, যেখান থেকে লাইটটা আসছে তার প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই যেখানে লাইটটা গিয়ে পৌঁছাচ্ছে তার প্রতিসরাঙ্ক। তাহলে কি, যেখান থেকে লাইটটা আসছে তার প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই যেখানে গিয়ে লাইটটা পৌঁছাচ্ছে তার প্রতিসরাঙ্ক, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে কি হতো, এইটা হতো, তোমাদের যদি দেয় যে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে, তখন তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে, যেখান থেকে আসছে, বা তোমরা একটা খাতায় ওই যেটা আমি আগে বলতাম না, শুভম দাস পকেট কনসেপ্ট বলেছিলাম না, তো পকেট কনসেপ্টে লিখে দাও, যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণ হয়, সেক্ষেত্রে সাইন I বাই সাইন R ইজ ইকুয়াল টু হয়, লিখবে যে মাধ্যম থেকে আলোক রশ্মিটা আসছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটাকে আমি ভুল করলাম, কোন মাধ্যম থেকে আসছে, ও সরি, এটা উল্টো হবে, এটা জি হবে, এটা ডাব্লিউ হবে, ঠিক আছে। তাহলে কি লিখবে, সরি, কি করবে, তাহলে ওপরে কি হবে, ওপরে হবে যে মাধ্যমে গিয়ে পৌঁছাচ্ছে তার প্রতিসরাঙ্ক, ওপরে ওটা কেটে দাও, লিখে দিয়ে কেটে বলো, যে মাধ্যমে গিয়ে পৌঁছাচ্ছে তার প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই
যে মাধ্যম থেকে আসছে তার প্রতিসরাঙ্ক, মানে ওপরে কি হবে, যে মাধ্যমে গিয়ে পৌঁছাচ্ছে, যেটা নিচে থাকবে বা যে মাধ্যমে গিয়ে পৌঁছাবে তার প্রতিসরাঙ্ক ওটা ওপরে লিখবো, তার প্রতিসরাঙ্কটা ওপরে লিখবো, এবং যেই মাধ্যম থেকে আসছে, যে মাধ্যম থেকে আসছে আলোটা তার প্রতিসরাঙ্কটা কি কোথায় লিখবো, নিচে লিখবো। বোঝা গেছে? এবার শোনো, এই কনসেপ্টটা বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে কালকে আমি মনে হয় এটা তোমাদের বলেছি, বা যদি নাও বলে থাকি আজকে বলে দিলাম, ঠিক আছে? এবার দেখো ওপর এটার ক্ষেত্রে কি করলাম, কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, কাছে গিয়ে পৌঁছাচ্ছে, তো কাচের প্রতিসরাঙ্ক লিখেছি। কোথা থেকে আসছে, বায়ুতে, তো বায়ুর প্রতিসরাঙ্ক কত হয়, 1। বায়ুর প্রতিসরাঙ্ক কত হয়, 1। তাহলে এটাকে কি লিখতে পারি, এমনি শুধু মিউ লিখতে পারি। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে, এই পয়েন্ট সি এর ক্ষেত্রে কি হচ্ছে, কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, বায়ুতে, তাহলে এখানে কি করবো, বায়ুটাকে ওপরে লিখবো, বায়ুর প্রতিসরাঙ্কটাকে ওপরে লিখবো, আর নিচে কোনটাকে লিখবো, যেখান থেকে আসছে, এটা এবার কোথা থেকে আসছে, কাছ থেকে আসছে, তাহলে নিচে তার কাচের প্রতিসরাঙ্কটা লিখলাম। বোঝা গেছে? মিউ, এখানে কাচের প্রতিসরাঙ্কটা লিখলাম, ঠিক বোঝা গেছে? এবার শোনো কি করব, এবার এই ইকুয়েশনটাকে দিয়ে দিলাম। ও হ্যাঁ, এবার দেখো r1 = r2, এবার r1 = r2, তার জন্য আমরা কি করব, এখানে সাইন, বা এটা তোমরা লেখার পর এটাও লিখতে পারো, সাইন r1 ডিভাইডেড বাই সাইন i2 = 1/μ, ঠিক আছে? হলো। এবার এইটার নাম দিয়ে দিলাম ইকুয়েশন 1, এটার নাম দিয়ে দিলাম ইকুয়েশন 2, এবার কি করব, 1 × 2 করে পাই, কি করব, 1 × 2, ঠিক আছে? 1 × 2 করলে কি হয়, দেখো 1 × 2 করলে দেখো কি হচ্ছে, সাইন i1, এটা 1, তাহলে কি সাইন i1 ডিভাইডেড বাই সাইন r1 ইন্টু সাইন r1 ডিভাইডেড বাই সাইন i2 ইজুগাল টু কি হচ্ছে, মিউ ইন্টু 1/μ, তাহলে দেখো এই মিউ কেটে যায়, তাহলে ইজুগাল টু কত হচ্ছে, 1। হ্যাঁ, ইজুগাল টু 1। ও আবার দেখো আরেকটা জিনিসও কাটছে, কি কাটছে, এই সাইন আর কেটে গেল, তাহলে কি হচ্ছে, এবার দেখো ইজুগাল টু, তাহলে কি হচ্ছে, এটা ইজুগাল টু হচ্ছে সাইন i1 ডিভাইডেড বাই সাইন i2 হচ্ছে, হ্যাঁ, সাইন i1 ডিভাইডেড বাই সাইন i2 ইজুগাল টু কি হচ্ছে, 1। তাহলে আমি সাইন i2টাকে ওই পারে নিয়ে চলে যাই, তখন তাহলে কি হয়, সাইন i1 ইজুগাল টু সাইন i2, ঠিক আছে? এবার যদি আমরা দুপাশ থেকে যদি সাইন তুলে নিই, তাহলে কি হয়, i1 ইজুগাল টু i2, তার মানে এখান থেকে কি প্রমাণ হচ্ছে, এই i1টা মানে এটা যে কোণে প্রবেশ করছে, যে কোণটাতে প্রবেশ করছে সেই কোণটাতেই বেরোচ্ছে, মানে এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে কি হচ্ছে দাদা, তার মানে হচ্ছে গিয়ে এটা কি হচ্ছে, এই দুটো লাইন মানে এবি আর সিডি দুটো লাইনই হচ্ছে গিয়ে পরস্পরের সমান্তরাল, দুটো লাইনই পরস্পরের সমান্তরাল। বোঝা গেছে? তার মানে তার থেকে আরেকটা জিনিসও প্রমাণ হয় যে যেহেতু এই দুটো সমান্তরাল, তাই এই কাচের স্ল্যাবটা শুধুমাত্র ল্যাটেরাল মুভমেন্ট করিয়েছে, বা ল্যাটেরাল শিফট করিয়েছে, বা বাংলা যেটাকে বলে পার্শ্বীয় সরণ ঘটিয়েছে, বা পাশে সরিয়ে দিয়েছে, বা লাইনটা যে পাশে যাওয়া উচিত ছিল তার পাশে সরিয়ে দিয়েছে। বোঝা গেছে? এবার তোমরা এতক্ষণ আশা করি লিখুনি, এবার তোমরা লেখো যে আমি কি বলছি। হ্যাঁ, এবার লেখো, ঠিক আছে? লেখো, প্রথমে এই চিত্রটা আঁকবে, প্রথমে এই আঁকাটা পুরো আঁকবে, এই মিউ দেবে, কাচ দেবে, বায়ু দেবে, এই পাশেও বায়ু দেবে, এখানেও বায়ুতে একটু লিখেছি, ঠিক আছে? এই পাশেও বায়ু দেবে, এটাও বায়ু, ঠিক আছে? লিখলে হয়েছে। এবার এই আঁকাটা আঁকো, পজ করে আঁকাটা আঁকো। এঁকেছো? আশা করি এঁকে নিয়েছো ভাই লোক।
ঠিক, এটা কিন্তু পরীক্ষা আছে 3 নাম্বার থেকে, সোজাই দেখো, এটা খুব সোজাই, এটা খুব সোজাই, শুধু এই মিউ আর 1/μ এই জায়গাটা লোকে গোলায়, আমি তোমাদের ভুল বলে দিয়েছিলাম তখন, তাও ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ, এবার তো চলো, এবার কি করবো, একটু ভালো ভাষায় একটু লিখে নিই, ঠিক আছে, ভালো ভাষায় একটু লিখে নিই। কি লিখবো, প্রদত্ত চিত্রে লেখো, প্রদত্ত চিত্রে ABCD, ও এখানে ABCD দিয়ে করেছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা এটাকে ABCD করে দিচ্ছি। এটা একটা পুরো একটা স্ল্যাব, আমি তো এটা পুরো আঁকিনি, এটা হচ্ছে পুরো একটা স্ল্যাব, এটা A, এটা B, এটা C, এটা D, ঠিক আছে, ABCD। তারপর এটাকে বলেছে P, এই রেটার নাম দিয়েছে P, এই জায়গাটার নাম দিয়েছে Q, এটার নাম কি দিয়েছে Q, তারপর এটার নাম দিয়েছে হচ্ছে সরি তোমাদের একটু কাটাকুটি করতে হচ্ছে, এই জায়গাটার নাম দিয়েছে R, এই জায়গাটার নাম দিয়েছে R, এটার নাম কি দিয়েছে, আর শেষটার নাম দিয়েছে S, শেষটার নাম কি দিয়েছে S, ঠিক আছে। তো চলো এবার লেখা যাক, কি লিখবে শোনো, প্রদত্ত চিত্রে ABCD একটি সমান্তরাল পৃষ্ঠযুক্ত কাচের ফলকের একটি সমান্তরাল পৃষ্ঠযুক্ত কাচের ফলকের AB ও CD সমান্তরাল পৃষ্ঠদ্বয়ের বায়ুতে অবস্থিত, ঠিক আছে। ও বাবা, এটা কি সব বলেছে এত ভাষা ঢং। লেখো ABCD, লেখো ABCD হলো একটি কাচের স্ল্যাব, একটি প্রদত্ত চিত্রে ABCD হলো একটি কাচের স্ল্যাব, প্রদত্ত চিত্রে ABCD, দেখো আমি নিজের ভাষায় বলছি, তোমাদের ভালো, এটা এই বইয়ের ভাষায় বলতে গেলে ঢং হয়ে যায়। শোনো আমি তোমাদের বলে দিচ্ছি, তারপর আমি তোমাদের লেখাটাও বলে দেবো, সব আমি কিরমভাবে লিখতাম সেটা বলছি, ঠিক আছে। লেখো, এটা এবার নিজের মতো এরকম বানিয়ে, তোমাদের বলছি না এই ডেরিভেশন কোনো মুখস্থ করবে, নিজের মতন বানিয়ে লিখবে, সেটাই আমি বলছি। শোনো, লেখো প্রদত্ত চিত্রে ABCD হলো একটি কাচের স্ল্যাব, ABCD হলো একটি কাচের স্ল্যাব। PQ রশ্মি একটি, লেখো প্রদত্ত চিত্রে ABCD হলো একটি কাচের স্ল্যাব যার প্রতিসরাঙ্ক মিউ, ঠিক আছে, লিখেছো। এবার লেখো PQ একটি আলোক রশ্মি কাচের স্ল্যাবে Q বিন্দু থেকে প্রবেশ করে, এবং প্রতিসরণের পরে R বিন্দু থেকে বেরিয়ে RS পথে যায়। এটা প্রথমে কি বললাম, প্রথমে আমরা লিখে নিলাম যে কি হচ্ছে, এটা কি আমরা এঁকেছি, বা এটা প্রদত্ত চিত্রের বর্ণনাটা প্রথমে লিখে দিলাম। কি বললাম, যে ABCD একটা কাচের স্ল্যাব, যেখান দিয়ে PQ একটা রশ্মি আসছে। আমার লেখাটা কিন্তু লিখবে, আমি কি বলছি আমি নিজেই জানি না, মানে কি বলছি নিজে জানি, মানে আমি কিন্তু ভুলে গেছি, ঠিক আছে, আমি তোমাদের কি বললাম এখন, ঠিক আছে। তাই তোমরা একটু পজ করে বা একটু আগে পিছিয়ে করে তোমরা লিখবে, ঠিক আছে। হলো, তো লিখলে এবার PQ আর RS পথে যায়, ঠিক আছে, এগুলো লিখলে। এবার লেখো PQ রশ্মির বায়ু থেকে কাছে প্রতিসরণের সময় I1 হলো আপাতন কোণ, ও R1 হলো প্রতিসৃত কোণ, ঠিক আছে, লিখলে। এবার লেখো কাচের স্ল্যাবের ভিতরে ও ছাড়ো, ওটা লেখার আগে হ্যাঁ ঠিক আছে, ওটাও লিখে নাও। লেখো কাচের স্ল্যাবের ভেতরে QR প্রতিসৃত রশ্মিটি আবার কাচ থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় প্রতিসরণ ঘটায়। সেক্ষেত্রে
এটা কি বলে আপাতন কোণ, সেক্ষেত্রে আপাতন কোণ হলো R2, সেক্ষেত্রে আপাতন কোণ হলো R2 এবং এবং প্রতিষ্ঠিত কোণ হলো I2, এবং প্রতিষ্ঠিত কোণ হলো I2। বোঝা গেছে? হ্যাঁ, দেখো আমরা কি করলাম, এবার সবকটার নাম, এবার এই কোণগুলোর নামগুলোও দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা সবকটার এই যে ভেরিয়েবল যে এত লিখেছি সবকটাকে আমরা ডিফাইন করে দিলাম। এতক্ষণ আমরা যা বললাম সবকটা কি ভেরিয়েবলগুলোকে ডিফাইন করলাম। কেউ যদি বলো যে দাদা আবার বলো, আমি আবার বলতে পারবো না, তোমরা একটুখানি আগে গিয়ে বলতে হবে, আগে গিয়ে দেখতে হবে, কারণ আমি কি বলছি আমি এখন ভুলে গেছি। ঠিক আছে, তাই বলছি। এবার লিখেছো, এত দূর অবধি লিখেছো। এবার লেখো কিউ বিন্দুতে স্নেলের সূত্র লেখো কিউ বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই কি পাই প্রয়োগ করে, কিউ বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে কি পাই, এটা পাই কি sin I1 ডিভাইডেড বাই sin R1 ইজুকাল টু মিউ। লিখেছো? এটাকে সমীকরণ 1ও দিয়ে দিতে পারো, এটাকে সমীকরণ 1 দিয়ে দিলে হয়েছে। এবার লেখো R1 ইজুকাল টু R2, R1 ইজুকাল টু R2 লিখতে পারো এখানে R1 ইজুকাল টু R2। তারপর লিখতে পারো যেহেতু, এখানে লিখতে পারো কি, এখানে লিখতে পারো যেহেতু না, তারপরে লেখো R1 ইজুকাল টু R2, লেখার পরে লেখো একান্তর কোণ। ঠিক আছে, লিখলে একান্তর কোণ লেখা গেছে, হয়েছে। এবার লেখো আর বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, আবার স্নেলের সূত্র প্রয়োগ করছে, আর বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই sin R2 ডিভাইডেড বাই sin I2 ইজুকাল টু 1 বাই মিউ। কেন হলো আমি তোমাদেরকে বুঝিয়েছি, এবার কি সাইন, তারপরে লিখবে সাইন R1, কারণ এই দেখো এইখানে কি করলাম, R2 থেকে R1 এ শুধু কনভার্ট করলাম। তাই এবার লেখো সাইন R1 ডিভাইডেড বাই সাইন I2 ইজুকাল টু 1 বাই মিউ। বোঝা গেছে? তারপরে লেখো এবার সমীকরণ, এটা একটা 2 নম্বর সমীকরণ নিশ্চয় দেওয়া হয়ে গেছে। এবার লেখো 1 ইন্টু টু 1 নম্বর সমীকরণ গুণ 2 নম্বর সমীকরণ করে পাই, এখানে লিখতে পারো করে কি পাই, sin I1 ডিভাইডেড বাই sin R1 ইন্টু sin R1 ডিভাইডেড বাই sin I2 ইজুকাল টু কি, ইজুকাল টু এই যে মিউ ইন্টু 1 বাই মিউ ইজুকাল টু এটা কেটে গেল, এটা কেটে গেল, ইজুকাল টু 1 হচ্ছে। তারপর লেখো sin I1, সুতরাং sin I1 ইজুকাল টু sin I2। হ্যাঁ, তারপর লেখো I1 ইজুকাল টু I2 লেখা হয়েছে, I1 ইজুকাল টু I2। তারপরে লেখো এখানে একটু বইয়ের ভাষাটা আমরা ব্যবহার করতে পারি। কি লিখবে, অর্থাৎ আপাতিত রশ্মি ও নির্গত রশ্মির পরস্পরের, অর্থাৎ আপাতিত রশ্মি কি, এটা লিখলে এটা লেখার পরে লেখো অর্থাৎ আপাতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল, এর থেকে বোঝা যাচ্ছে তারপরে লেখো এর থেকে বোঝা যাচ্ছে কাচের স্ল্যাব শুধুমাত্র পার্শ্বীয় সরণ ঘটায়। ঠিক আছে, তো তোমরা 3 নাম্বার পেয়ে গেছো। কত? 3 নাম্বার পেয়ে গেছো। এটাতে কিন্তু 3 মার্কসের আসে। এটা কিন্তু খুব ভালো করে এই ডেরিভেশনটা প্র্যাকটিস করবে। আমি যেরকমভাবে এইগুলো দেখে বানালাম, তোমরা একদিনে পারবে না, কিন্তু এই যে এখন তোমরা এটা পড়বে, তোমরা একটু শান্তি মাথায় আমি জানো তো ছোটোবেলায় ডেরিভেশন বুঝতে পারতাম না। ঠিক আছে, আমি ছোটোবেলায় ডেরিভেশন বুঝতে পারতাম না, আমি কী করতাম, মুখস্থ করে দিয়ে চলে যেতাম। সেটা সবথেকে বড় ভুল। ঠিক আছে, সেটা সবথেকে বড় ভুল। যদি একটা লাইন যদি ভুলে যাও সব চেঁচে গেল। তাই কি করবে, এটা বুঝবে আমি কি লিখলাম, আমি লিখলাম তো এটা আমি এবার তো বই দেখিনি, আমি নিজের ভাষায় লিখলাম। আমি এটা কি লিখলাম, কিরম ভাবে লিখলাম, সেটা তোমরা
খুব ভালো করে জানো, সেটা তুমি লিখবে। তাই এটা নিজের ভাষায় লিখবে, এটা নিজের ভাষায় লিখে প্র্যাকটিস করবে। ঠিক হয়েছে? তাহলে এইটুখানি ডেরিভেশন করতে গিয়ে আমি 20 ঘন্টা লাগিয়ে দিলাম। কী করে একটা তুই ভালো টিচার হবি ভাই? হ্যাঁ, কী করে তুই লোকের কম্পিটিশানকে মাফ করবি? কম্পিটিশান, আমাদের এখানে কম্পিটিশান তুমি জানো, ওয়ান শটে সব পড়ে দিয়ে চলে যাচ্ছে, আলো ঢালো। বুঝতে পেরেছো? তবে আমি বুঝাই না, আমি কখনো করিনি, তাও ওয়ান শটে 2 ঘন্টায় 3 ঘন্টায় আলো ঢালো পড়ে দিয়ে চলে যাচ্ছে। এই ডেরিভেশনগুলোর কী হবে? কারণ আমার তো মনে হয় যে ডেরিভেশনে সবথেকে বেশি সময় লাগে। আমি জানি না, হতে পারে তোমরা অনেকে ওটা থেকে বেনিফিটও পাও। ওয়ান শট, আমার মনে হয় ওয়ান শট কখন কাজে লাগে? যখন তুমি কোনো অঙ্কের কোনো ভিডিও দেখছো, ওয়ান শট করে নিলে তাড়াতাড়ি এইভাবে প্র্যাকটিস করতে শিখলো। এইগুলো তো বুঝতে হয়, তাই না? হতে পারে ওয়ান শট অনেকের কাজে লাগে, আমিও ওয়ান শট হয়তো করবো কখনো কখনো, তাও আমার একটু কিরকম একটা লাগে, তাও ঠিক আছে, করাবো কখনো কখনো। ঠিক আছে, তোমরা এখন ওয়ান শট তো দেখছো না, আশা করি আমার ক্লাস দেখছো, তোমার ক্লাসে। এবার যাদের ওয়ান শটে একটুখানি মনে হয় যে 2 ঘন্টার মধ্যে ভালো বুঝে নেবো, চলে যাও, অসুবিধা নেই। ঠিক আছে, এবার হ্যাঁ, এবার কাচের কী বলে, কাচের স্ল্যাব, এখানে একটা লেখা ছিল। হ্যাঁ, কাচের স্ল্যাবের বৈশিষ্ট্য, কাচের স্ল্যাবের 2-3টে বৈশিষ্ট্য আছে, আমি তোমাদের মুখে বলে দিচ্ছি। ঠিক আছে, তোমরা পারলে লিখে নাও, নাহলে আমি পিডিএফ দিচ্ছি, পিডিএফটা দেখবে। ঠিক, কাচের স্ল্যাবের বৈশিষ্ট্য কি? আপাতন কোণ ও নির্গমন কোণের, আপাতন কোণ ও নির্গমন কোণ কী হয়? সমান হয়, অর্থাৎ আপাতিত রশ্মি ও নির্গত রশ্মি সমান্তরাল, অর্থাৎ আপাতিত রশ্মি ও নির্গত রশ্মি সমান্তরাল। ঠিক, তারপরে কি পয়েন্ট 2, কাচের ফলক থেকে নির্গত আলোর চ্যুতিকোণ 0 হয়। কাচের ফলক থেকে নির্গত আলোর চ্যুতিকোণ কত হয়? 0 হয়। চ্যুতিকোণ তো দেখলাম 0 হচ্ছে, ডিফ্লেকশন হচ্ছে না কোনো। নেক্সট কি? কাচের ফলক থেকে নির্গত আলোক রশ্মির পার্শ্বীয় সরণ হয়। কাচের ফলক থেকে নির্গত আলোক রশ্মির কি হয়? পার্শ্বীয় সরণ হয়। ঠিক আছে, এরপরে কি? এই পার্শ্বীয় সরণ কাচীয় ফলকের বেধ, প্রতিসরাঙ্ক ও আপাতন কোণের মানের ওপর নির্ভর করে। পার্শ্বীয় সরণ কার ওপর নির্ভর করে? ওই কাচের ফলক বা কাচের স্ল্যাবের বেসটা কই গেল? বেধ, আমি বেস পড়ছি। বেধ মানে কতটা থিকনেস, কতটা মোটা, থিকনেসের উপর নির্ভর করে। নেক্সট, প্রতিসরাঙ্ক ও আপাতন কোণের মানের উপর নির্ভর করে, আপাতন কোণের মানের ওপর নির্ভর করে। ঠিক আছে, বোঝা গেছে? এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো হচ্ছে গিয়ে কি পড়বো বললাম, এবার আমরা পড়বো প্রিজম পড়বো। ঠিক আছে, তো চলো এবার পড়াশোনা করি। তো এবার আমরা কি পড়বো? প্রিজমের সম্বন্ধে। ঠিক আছে, টেকনো গাইজ প্লিজ একটু ফটোটা একটু দেখানো যাক প্রিজমের। উফ, দেখতে পাচ্ছ ফটোটা? 1/cos না পুরো, অনেকে 1/cos মানে যায় না, আর কি করা যাবে, সরি, যারা জানো না তাদেরকে আমি এখানে তো বলতে পারবো না। ঠিক আছে, তো তোমরা যখন ট্রিগোনোমেট্রি যখন তোমরা শিখে নেবে তখন আমাকে বলবে 1/cos মানে, কমেন্ট করবে। ঠিক আছে, ওসব ছাড়ো। আর কি বলছি, হ্যাঁ ঠিক আছে, দেখো ফটোটা দেখো, হেভি লাগছে না? এখানে দেখো আলো যাচ্ছে, একটা আলো, একটা আলো কি বলো না, একটা সাদা লাইট গিয়ে রামধনুষ তৈরি করছে, হেভি না? ঠিক আছে, ওসব ছেড়ে দাও। এবার এরকম দেখতে হয় প্রিজম। ঠিক আছে, প্রিজমটাকে আমরা কীরকম আঁকতে পারি? কিছুক্ষণ আগে আমি আঁকার চেষ্টা করেছিলাম, আবার আঁকার চেষ্টা করি 3Dতে আবার আঁকার চেষ্টা করছি আমি। ঠিক আছে, পুরো পারফেক্ট। ঠিক আছে, হয়েছে। দেখো, এইটা একটা প্রিজম হয়। ঠিক আছে, এটাকে কি বলা হয়? প্রিজম বললাম। এবার প্রিজমের 2-3টে তল হয়, মানে এই একটা তল হয়, মানে দেখতে পাচ্ছ তো প্রিজম, এটাকে ধরো যে একটা প্রিজম ভাবো, এই কোণটা থেকে দেখতে পাচ্ছ, এই হাফটাকে ছেড়ে দাও, এই নিচের হাফটাকে ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার পরে তাহলে দেখো ওপরটাকে এটাকে প্রিজম ভাবা যায়, একটা কী বলে, ত্রিভুজ একটা কল্পনা করা যায়, কল্পনা করতে পারছো? তার জন্য আমি দাগ টেনে দিলাম, দাগ টেনে দিলাম। এবার একটা ত্রিভুজ কল্পনা করতে পারো ওপর হাফটা। তাহলে দেখো, এইটা একটা তল হয়, তার, আর এইটা একটা তল হয়, আর কি নিচের একটা তল হয়, আর এই যে যেটা আমি কালো দাগ টানলাম সেটা একটা তল হয়। এটা আমি কাজটা থাকতাম আমি কেটে দেখাতাম, নাহলে কি এটা একটা নিচের একটা তল হয়, তাহলে কটা তল হয়? 3টে তল হয়। তো এই তলটাকে বলা হয়, এইখান থেকে আলোটা যাচ্ছে, ফটোতে যেটা দেখছিলে, এইখান থেকে আলোটা যাচ্ছে, এই তলটা থেকে, এই একটা সাইড থেকে আলোটা যাচ্ছে, তাহলে এইখান থেকে একটা আলোটা যাচ্ছে, এবং
এই ভিতরে প্রতিসরণ হচ্ছে হওয়ার পরে কোথা থেকে বেরোচ্ছে, এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছে। তাহলে কোন দুটো তল আসল কাজ দিচ্ছে? এই দুটো, এই তলটা আর এই তলটা, এই তলটা আর এই তলটা। তাহলে এই তল দুটোকে বলা হয় প্রতিসরক তল, এই তল দুটোকে বলা হয় প্রতিসারক তল। কি বলা হয়? প্রতিসারক তল। ঠিক আছে, নেক্সট কি এখানে কি বলছে? প্রতিসারক তল আলোকরশ্মি প্রিজমের যে তলে আপাতিত হয়, এবং প্রতিসরণের পর যে তল থেকে নির্গত হয় সেই তলগুলিকে প্রিজমের প্রতিসারক তল বলে। বোঝা গেছে? আলোকরশ্মি প্রিজমের যে তলে আপাতিত হয় এবং যে তল থেকে নির্গত হয়, বা প্রতিসরণের পর যে তল থেকে নির্গত হয় সেই তল দুটোকে কি বলে? প্রতিসারক তল। তাহলে এইখানে কোনটা? এইটা একটা প্রতিসারক তল, আর এইটা একটা প্রতিসারক তল। বোঝা গেছে? এবার কি নেক্সট প্রধান ছেদ প্রিজমের যে তল প্রতিসারক তল লম্ব হবে। প্রধান ছেদ কাকে বলে? ভাবো এখানে আমার তো যেটা ছিল সেটা কাজে লেগে গেছে। এবার আমি কি দিয়ে দেখাই? হ্যাঁ, বইটা দিয়ে দেখাই। ঠিক আছে, কিন্তু বইটা তাহলে ব্র্যান্ডিং হয়ে যাবে না, বই দিয়ে দেখানো যাবে না। কি দিয়ে দেখাই? হ্যাঁ, এই ধর একটা কার্ডে নিয়ে এলাম, এটা একটা কার্ডে নিয়ে নিলাম। ঠিক আছে, এবার এই প্রিজমটাকে, এটা ধরো যে প্রিজমটা দেখা গেছে কালো দাগ, এটাকে প্রিজম ভাবো। এবার এই প্রিজমটাকে যদি আমি এইখান থেকে যদি কাট করি, এটা থেকে যদি কাট করে যদি ঢুকিয়ে দিই, এটাকে যদি এরমভাবে ঢুকিয়ে দিই, এরমভাবে যদি কেটে ঢুকিয়ে দিই, তাহলে এটা একটা আমরা আবার একটা এরকম একটা তল পেয়ে যাবো, এরকম আবার একটা তল পেয়ে যাবো সামনের তলের মতন। এবার এই সামনের তলটাকে, এই সামনে যে এই এখন এটা এই যেটা একটা ত্রিভুজের মতন, এইটাকে বলা হয় কি বলা হয়? এটাকে বলা হয়, কই গেল? প্রধান ছেদ। ত্রিভুজের এই কি বলে? প্রিজমের প্রধান ছেদ। এই তলটাকে কি বলা হয়? ত্রিভুজের প্রধান ছেদ। এই সামনের তলটা, বা এটাকে যদি আমি মাঝখান দিয়ে যদি কেটে দিই, কেটে যদি একটা তল এরকম একটা সামনে যদি তল যদি বের করতে পারি, তা সেটাকে কি বলা হবে? প্রিজমের প্রধান ছেদ। বোঝা গেছে? তাহলে প্রধান ছেদ কাকে বলে? যে তল প্রিজমের প্রতিসারক তলকে, এটা প্রিজমের প্রতিসারক তল। হ্যাঁ, প্রিজমের প্রতিসারক তলগুলিকে লম্বভাবে ছেদ করে তাকে প্রিজমের প্রধান ছেদ বলে। লম্বভাবে ছেদ করছে, দেখো এটা একটা প্রতিসারক তল, এটা একটা প্রতিসারক তল, এটাকে লম্বভাবে ছেদ করছে, মানে এটার সাথে 90 ডিগ্রি, এটার সাথে 90 ডিগ্রি করে করছে, তাই এটাকে কি বলা হয়? প্রতিসারক তল। বোঝা গেছে? এটাকে কি বলা হয়? প্রতিসারক তল। সরি, ঠিক আছে। তাহলে এবার নেক্সট কি? প্রতিসারক কোণ। দুটি প্রতিসারক তল মিলিত হয় যে কোণ উৎপন্ন সরি ভাই সাহেব, ঠান্ডা লেগে গেছে ভাই সাহেব, গরমকালে ঠান্ডা লেগে যাচ্ছে সেজন্য। কি বলছে? এবার কি প্রতিসারক কোণ কোনটাকে বলা হয়? এই দেখো, দুটো প্রতিসারক তল যেইখানটায় জোরে, এই লাইনটা দিয়ে জুড়েছে দুটো প্রতিসারক তল। এবার এই যে কোণটা, এই কোণটা যেটা আমি কালো কালি দিয়ে করলাম, এই কোণটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আশা করি। এই কোণটাকে বলা হয় কি বলা হয়? প্রতিসারক কোণ। বা এটাকে এখানে এই কোণটাকে কি বলা হয়? প্রতিসারক কোণ। এইটাকে কি বলা হয়? মানে এই পার্টটাকে এই পার্টটাকে বলা হয় প্রতিসারক তল। এই পার্টটাকে, এটা হচ্ছে এইদিকে এইটা, আর এইদিকে এইটা, এই দুটোকে কি বলা হয়? প্রতিসারক তল। এই সামনেরটাকে কি বলা হয়? সামনেরটাকে বলা হয় প্রধান ছেদ। সামনে যেটা থাকে সেটাকে বলা হয় প্রধান ছেদ। তারপর কি? প্রতিসারক তল। আরেকটা কি হয়? প্রান্তরেখা কি? দুটি প্রতিসারক তল যে রেখায় মিলিত হয় তাকে বলা হয় প্রান্তরেখা। এই রেখাটাকে, মানে এই লাইনটাকে বলা হয় কি বলা হয়? প্রান্তরেখা। এই লাইনটাকে কি বলা হয়? প্রান্তরেখা। এই ক্ষেত্রে এই সামনেরটাকে কি বলা হয়? প্রান্তরেখা। বোঝা গেছে? নেক্সট কি? এটাই ছিল। আর ভূমি হয়, আরেকটা কি হয়? ভূমি। এইটাকে, মানে এই নিচের অংশটাকে কি বলা হয়? ভূমি। এই কালো কালি দিয়ে যেটা করেছি, এবার এটাকে যদি কেটে দিতাম, নিচে যে একটা অংশ হতো, ওটাকে কি বলা হয়? ভূমি। ঠিক আছে, বোঝা গেছে? এবার প্রিজম কিভাবে তৈরি হয়? তিনটি আয়তাকার ও দুটি ত্রিভুজাকার তল দ্বারা গঠিত সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। প্রিজমের কি? তিনটি আয়তাকার ও দুটি ত্রিভুজাকার তল দ্বারা গঠিত সমসত্ব স্বচ্ছ
স্বচ্ছ মাধ্যমকে কি বলা হয়? প্রিজম বলা হয়। দেখো তিনটে আয়তাকার কি করে, এই একটা আয়তাকার, এই একটা আয়তাকার, এই একটা আয়তাকার, আর নিচের যে ভূমিটা হয় সেটাও একটা আয়তাকার হবে। আর দুটো কোণ, দুটো ত্রিভুজ আকার, একটা এইটা, একটা এই পাশে আর একটা এই পাশে, যদি আমি এরকম লাইন টেনে দিই ওই পাশে একটা, দুপাশে। বোঝা গেছে? তাহলে প্রিজম কিরকম দেখতে হয় বোঝা গেছে। এবার প্রিজমে যে ডিফ্লেকশন হয়, মানে ডিফ্লেকশন মানে কি বলতে চাইছো? ধরো যে আমি একটা প্রিজম আঁকলাম, প্রিজমে দেখো আমরা প্রিজমের, আমি কি এরকম 3Dতে প্রিজম আঁকলে ওরা তুমি কি হচ্ছে সেটা ভালো করে বুঝতে পারবে না। তার জন্য আমি কিরমভাবে আঁকবো প্রিজমটার আমি শুধু প্রধান ছেদটা আঁকবো। প্রিজমটার আমি কি রাখবো? প্রধান ছেদটা আঁকবো। তো প্রধান ছেদটা আঁকা যাক। এটা হচ্ছে প্রিজমের প্রধান ছেদ। ঠিক আছে, বোঝা গেছে? এবার ধরো যে কোনো একটা রশ্মি এখান থেকে আসছে, একটা রশ্মি এখান থেকে এলো, এসে এটা হচ্ছে গিয়ে লম্ব, এটা হচ্ছে গিয়ে লম্ব। ঠিক আছে, এবার দেখো এটা একটা কাচ মাধ্যম। তো কাচ মাধ্যম থেকে যখন ইয়েতে যায় তখন কি হয়? যদি বায়ু থেকে কাছে যায় তাহলে কি হয়? বায়ু থেকে কাছে গেলে নর্মালের দিকে চলে যায় বা লম্বর দিকে এটা বেন্ড হয়, লম্বের দিকে এটা বেন্ড করলাম। বুঝলে তো? যদি আমি কালকে ওই ডারা বলেছিলাম না, DARA, ডারা, ডেন্সার টু রেয়ারার অ্যাওয়ে ফ্রম নর্মাল। কিন্তু এখানে কি যাচ্ছে? এটা বায়ু, তো এটা বায়ু মাধ্যম আর এটা কাচ মাধ্যম। তাহলে কি হচ্ছে? এটা রেয়ার টু ডেন্সার হচ্ছে। তাহলে কি হয়? রেয়ার টু ডেন্সারে কি হয়? ক্লোজ টু দ্য নর্মাল। কি নর্মালে তাহলে কি হবে? কাছে চলে যাবে, নর্মালে যত কাছে চলে যাবে। বোঝা গেছে? হ্যাঁ, তো নর্মাল কাছে গেল, হলো। এবার আবার কি হচ্ছে এইখানটায় আবার কি হচ্ছে? এই যে এই পয়েন্টটা থেকে আবার দেখো আবার বায়ুতে যাচ্ছে, তাহলে এইখানে আমি আবার প্রতিসরণ ইয়েটা আঁকি, কি বলেন, লম্বটা আঁকি। এখানটায় কি হচ্ছে? আবার যখন লম্ব, তাহলে কি ডারা মানে কি? ডেন্সার টু রেয়ার। এখানে দেখো ডেন্সার টু রেয়ার যাচ্ছে, মানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে কি হয়? এই যে লম্বর থেকে দূরে চলে যায়, তাহলে এটা লম্ব, আগে এটা কাছে যাচ্ছিল, এটা এরকম আঁকতে হতো। এটা আমি কিরকম আঁকবো? এবার লম্বর থেকে দূরে আঁকবো। বোঝা গেছে? আঁকাটা হয়েছে, এরকম যাচ্ছে, এই এলো, এই চলে গেল। বোঝা গেছে? এবার এইটা হচ্ছে গিয়ে, ধর যে আমি এখানে নাম দিই। দেখো এবার কি হচ্ছে, আমি একটু নামকরণ একটুখানি করে দিই, কারণ আগের বার আমি নামকরণ খুব খারাপ করেছিলাম, এবার একটু ভালো করে করতে হবে নামকরণ। এইটা হচ্ছে গিয়ে A, এটার নাম A, এটার নাম B, এটা C। ঠিক আছে, এটা এই প্রিজমটার নাম কি দিলাম? ABC। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে কি P, এটা হচ্ছে কি Q। PQ আলোক রশ্মি ঢুকে তারপরে কোন পথে যাচ্ছে? R এ যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে R, এটা হচ্ছে R, এটা হচ্ছে গিয়ে S। এটা কি? এটা S। বোঝা গেছে? হ্যাঁ, এবার কি হচ্ছে? প্রথমে এটা আপাতন কোণ কত? আপাতন কোণ দিলাম I1, হ্যাঁ, প্রতিসরণ কোণের মান দিলাম R1। তারপরে আবার এই ক্ষেত্রে R পয়েন্টে আপাতন কোণের মান দিলাম R2, প্রতিসরণ কোণের মান দিলাম I2। সেম আগের যেরকম করেছিলাম আগের বার, সেম টু সেম করছি। ঠিক আছে, আগের বার যা করেছিলাম প্রায় সেম টু সেম করছি। বোঝা গেছে? এবার আমাদের কি বের করতে হবে? ডিফ্লেকশনটা কত হচ্ছে, মানে চ্যুতিকোণটা কত আমাদের বের করতে হবে। তো তার জন্য আমি কি করব? দেখো, তার জন্য এই যে PQটাকে যদি আমরা সামনের দিকে বাড়িয়ে দিই, PQটাকে যদি সামনের দিকে বাড়িয়ে দিলাম, এই এখন যেরকম বাড়িয়ে দিচ্ছি, PQটাকে যদি সামনের দিকে এরকম বাড়িয়ে দিই, আমি হাতে আঁকছি বলে একটু খারাপ হচ্ছে আঁকাটা, হ্যাঁ, আর এই মানে SRটাকে যদি একটু পিছনের দিকে ঠেলে দিই, SRটাকে, এটা SRটাকে যদি একটু পিছনের দিকে ঠেলে দিই, তাহলে কি হবে? দেখো SRটা কি করছি, এটা কি দেখা যাচ্ছে নাকি? আমি আরেকটু জুমড ভার্সনে আঁকি, হ্যাঁ, আরেকটু জুমড ভার্সনে আঁকি ভালো করে। ওহ, কি বড় ত্রিভুজ। এবার কি যাচ্ছে? ওগুলো এখানে, ঠিক আছে, এখানে একটা আঁকতে হবে, কি আঁকতে হবে? লম্ব আঁকতে হবে। আমার সাথে তোমরাও আঁকো,
আমার সাথে সাথে তোমরাও আঁকো। তাহলে কি হচ্ছে, রেয়ার টু ডেন্সারে যাচ্ছে, ক্লোজ টু দ্য নর্মাল, ক্লোজ টু দ্য নর্মাল। ঠিক আছে, আবার দেখো ডেন্সার টু রেয়ার যাচ্ছে, এখানে আবার একটা লম্বা আঁকতে হবে, এখানে আবার একটা লম্বা আঁকতে হলো। আবার ডেন্সার টু রেয়ার যাচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, কি হয় অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। বোঝা গেছে, বোঝা গেছে। তারপর এটাকে একটুখানি এবার এগুলোর নামকরণগুলো করে দিই, তাহলে হয়ে যাবে। নাম কি দিচ্ছি, দিচ্ছি এ বি সি, এ বি সি দিলাম, এটার নাম দিলাম পি কিউ আর এস। ঠিক আছে, পি কিউ আর এস, বোঝা গেছে। এটার মান দিচ্ছি হচ্ছে কি I1, এটার মান দিচ্ছি R1, এটার মান দিচ্ছি R2, এটার মান দিচ্ছি এটা সরি এখানে আরটাকে এখানে লিখছি, হ্যাঁ, এটার মান দিচ্ছি I2, এটার মান দিচ্ছি I2। ঠিক আছে, এবার কি কতটা ডিফ্লেক্ট করছে বা চ্যুতিকোণটা কত হচ্ছে সেটা বের করার জন্য আমরা কি করব, এই যে এই পি কিউটাকে আমরা সামনের দিকে বাড়িয়ে দেবো, পি কিউটাকে কি করব সামনের দিকে বাড়িয়ে দেবো। তো চলো বাড়িয়ে দিই, বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার কাছে, সরি। এবার আবার কি এস আরটাকে পিছনের দিকে আবার বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিলাম। তো দেখো এস আরটাকে পিছনের দিকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পরে কি দেখতে পাচ্ছি আমরা, বাড়িয়ে দেওয়ার পরে কি দেখতে পাচ্ছি দেখো, একটু ডিজাইন করে দিই, নকশার উপর একটু ডিজাইন করে দিই। ঠিক আছে, দেখো এই ডিফ্লেকশনটা এটাই হচ্ছে গিয়ে ডিফ্লেক্ট করছে, এই অ্যাঙ্গেলটাই ডিফ্লেক্ট করছে, বোঝা গেছে। এটাকে আমরা কি নাম দিচ্ছি, এটার নাম দিচ্ছি ডেল্টা, এটার নাম কি দিচ্ছি, এটার নাম দিচ্ছি ডেল্টা, এটার নাম কি দিচ্ছি ডেল্টা, বোঝা গেছে। এই যে দেখো এই দিকে যাওয়া উচিত ছিল কিন্তু যাচ্ছে এই দিকে। এবার আমাদেরকে বের করতে হবে ডিফ্লেকশনটা কত, এই ডেল্টার মানটা বের করতে হবে। কি এই ডেল্টা এটা আঁকা হলো একটা, ডেল্টা আঁকা হবে নাকি, ডেল্টাটা লেখা হলো, এই ডেল্টার মানটা আমাদেরকে বের করতে হবে, বোঝা গেছে। এটাকে ডেল্টা বলে, ডেল্টার মানটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, সবাই আঁকাউকি করে নাও, তারপরে আমরা এবার একটু লেখালেখিও করব। তার আগে আমি তোমাদেরকে আগে দেখিয়ে দেবো, তারপর তোমাদেরকে আমি বলে দেবো। ঠিক, প্রথমে কি করব দেখো, এইটা এই জায়গাটার মান দিয়ে দিই ও, এইটা এই যেখানে যেটা পয়েন্ট আসছে সেটার নাম দিয়ে দিই ও, এই পয়েন্টটার নাম দিয়ে দিই এন, এই পয়েন্টের নাম দিয়ে দিই এন। ঠিক আছে, বোঝা গেছে। তারপরে কি করব, এবার কি লিখব, ধরি প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ, ঠিক আছে। হ্যাঁ, দেখো কি করছি আমরা এখানে, আমরা কি করছি দেখো, এই যে কোণ ও মানে ত্রিভুজ, এই ত্রিভুজটার মধ্যে দেখো কোন ত্রিভুজের কথা বলছি, ত্রিভুজ। আমরা এখানে সিম্পলি কি করব আমি তোমাদের আগে দেখাচ্ছি, সিম্পলি কি করছি আমরা এখানে, তারপর তোমাদেরকে লেখাটা বলবো। লেখাটা বললে প্রথমে তোমরা ভয় পেয়ে যাবে। ত্রিভুজ ও কিউ আর এ, ত্রিভুজ ও কিউ আর কোনটা, এটা এটা এটা, ঠিক আছে। ত্রিভুজ ও কিউ আর এর কোনটা, কোন ও কিউ আর ইজ ইকুয়াল টু কত, কোন ও কিউ আর ইজ ইকুয়াল টু কত, ও কিউ আর ইজ ইকুয়াল টু দেখো আমি তোমাদেরকে বলেছিলাম এই কোণটা সবসময় সমান হয়, এই কোণটা ক্রস আঁকলে এই কোণটা আর এই কোণটা সমান হয়। তাহলে দেখো এইটা তো ক্রসই হচ্ছে, মানে এই যে এইটা মানে এই যে যেটা এনে আসছে, এনে এসে যেটা পৌঁছাচ্ছে, মানে কিউ এন, এই পুরোটা এইটা আর ওপি, এটা একটা ক্রস হচ্ছে। তাহলে এইটা যদি I1 হয় তাহলে এইটাও I1 হবে, তাহলে আমাদেরকে কোনটা বের করতে বলছে, এখানে আমাদেরকে বের করতে হচ্ছে ও কিউ আর, বের করতে বলছে ও কিউ আর। তাহলে ও কিউ আর কোনটা হবে, এইটা ও কিউ আর এইটা হবে, যেটা আমি লাল কালি দিয়ে করলাম। তাহলে ও কিউ আর এর মান কত হবে, I1 মাইনাস R1, ঠিক আছে। আর
কোন আর কোন, এটা কালো কালির পেন দিয়ে আবার করি, আর কোন কোন ও আর কিউতে, ও আর কিউ মানে কোন কোনটা, এই কোনটা যেটা আমি লাল কালি দিয়ে আবার করছি, যেটা আমি লাল কালি দিয়ে আবার করছি, এইটার মান কি হবে, এইটার মান কি হবে, এইটার মান কি হবে দেখো। তাহলে এই ক্ষেত্রে দেখো ওএস আর এন এর সাথে এইটা যেটা আছে মানে এইটা আর ওএস এটার জন্য ক্রস হচ্ছে, এটা ক্রস হচ্ছে, যখনই ক্রস হয় কি বলেছি, এই কোণটা আর এই কোণটা সমান হয়। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ও আর কিউ ইজুকাল টু কত হবে, তাহলে এক্ষেত্রে ও আর কিউ ইজুকাল টু কত হবে, I2 মাইনাস R2, I2 মাইনাস R2, বুঝলে ভাইটু বুঝতে পেরেছো, I2 মাইনাস R2 হবে এখানে, ঠিক আছে, বোঝা গেছে। এবার শোনো গল্প, তোমরা কি জানো ত্রিভুজের, তোমরা এটা এই প্রুফটা কি করেছো, এটাকে কি বলে, হ্যাঁ ত্রিভুজের বহিস্থ কোণ মানে এই যে বাইরের কোণটা, ধরো যেটা একটা ত্রিভুজ আছে, ধরো যে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, ত্রিভুজের এই কোণটার মান এই দুটো কোণের সমান হয়, এই দুটো কোণের সমষ্টির সমান হয়, এটা কি জানো তুমি, এই দুটো কোণের সমষ্টির সমান হয়, এটা কি তুমি জানো, মানে বুঝতে পেরেছো তো। ধর যে এটা আমি একটা ত্রিভুজ আঁকলাম, এইটা একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে, বা ধর যে হ্যাঁ এটা একটা ত্রিভুজ আঁকলাম যার মাথাটা এরকমভাবে একটু বের করে দিলাম, যার মাথাটা একটু এরকমভাবে বের করে দিলাম, ঠিক আছে, তাহলে বা এটাকেও এরকমভাবে আঁকতে পারি, তাহলে এই যে এই কোণটার মান আমি যেটা লাল কালি দিয়ে দেখাচ্ছি, সেই দুটো কোণের সমষ্টির সমান, সমষ্টির মানে তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফলের সমান, এই কোণটার মান এই কোণটা আর এই কোণটার যোগফলের সমান হয়, এটা কি তোমরা জানো, হ্যাঁ এটাকে কি বলে, ত্রিভুজের বহিস্থ কোণ মানে এইটা, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়, ওটা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হয়, ঠিক আছে, অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হয়, ঠিক। তাহলে দেখো ত্রিভুজ যে এই ত্রিভুজটা ও কিউ আর মানে কোনটা, ও কিউ আর এর ক্ষেত্রে বহিস্থ কোণ কোনটা, এইটা ডেল্টা, বহিস্থ কোণ ডেল্টা, তাহলে আমরা লিখতে পারি সুতরাং ডেল্টা ইজ ইকুয়াল টু কোণ ও কিউ আর প্লাস কোণ ও আর এস বেরোলাম মুখ থেকে, দেখেছো, ও আর কিউ, এটাকে আমরা তাহলে লিখতে পারি, হ্যাঁ পারি তো এটা লিখতে। কি বললাম, এবার কারণটা কি লিখবে পাশে, কারণটা কি লিখবে, ত্রিভুজের যেহেতু ত্রিভুজের বহিস্থ কোণ বহিস্থ হবে, বহিস্থ কোণ যেহেতু ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের অনয়তয় ভাই সাহেব, ওটা লিখতে হলে তো আমার মাথা খারাপ হয়ে যাবে, অন্তস্থ, এটাকে ওপরে লিখছি, হ্যাঁ এটাকে ওপরে লিখছি, কারণ নাহলে এই নিচটা আমি পুরো জায়গাটা ফাঁকা চাইছি, অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হয়, সমষ্টির সমান, ঠিক আছে, এটা আমি কেন এখানে লিখলাম না, আমার এই জায়গাটা দরকার তাই, ঠিক আছে। তাহলে এখানে কি ডেল্টা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ডেল্টা ইজ ইকুয়াল টু কোণ কিউ, কি বলে এটাকে, ও কিউ আর প্লাস ও আর কিউ। এবার দেখো আমরা এখান থেকে কি বের করেছি, এখান থেকে এটা বের করেছি, এখান থেকে এটা বের করেছি, তাহলে এটাকে লিখে দিই, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু কি লিখবো, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু কি লিখবো, ডেল্টা ইজ ইকুয়াল টু কি I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2, এবার দেখো I1 আর I2টাকে একসাথে লিখি, I1 আর I2টাকে একসাথে লিখি,
মাইনাসটাকে কমন নিই, R1 প্লাস R2টাকে একসাথে লিখি, ডেল্টা ইকুয়াল টু কী হচ্ছে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। ঠিক আছে, এটা বেরালো। হ্যাঁ, এবার এটাকে আমরা একটা জায়গায় বক্স করে রেখে দিই, একটা জায়গায় বক্স করে রেখে দিই, ইকুয়েশন 1 করলাম। ঠিক আছে, হ্যাঁ, এবার কি করব দাও, এই জায়গাটা বেশি নষ্ট হচ্ছে। টিং 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 ঠিক, টিং 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 টিং। ঠিক আছে, বোঝা গেছে। এবার কি হ্যাঁ, এবার এই কোণটার মান এই যে ত্রিভুজের এই কোণটার মান, এটাকে কি কোণ বলা হয় দাও, তখন এক্ষুনি বললাম, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে প্রতিসারক কোণ। এটাকে কি বলা হয়? প্রতিসারক কোণ। এই কোণটার মান ধরা হচ্ছে এ, এই কোণটার মান এ। ঠিক আছে, ধরি এই কোণটার প্রতিসারক কোণটার মান এ। ঠিক আছে, প্রতিসারক কোণটার মান এ। এবার প্রতিসারক কোণটার মান এ, তাহলে দেখো তোমাদের কথা বলি, প্রতিসারক কোণটার মান যদি এ হয়, তাহলে আমরা তাহলে সামান্তরিক, এটা একটা সমান্তরিক হচ্ছে। দেখো এ, আমি এটাকে বাইরে এসে দেখাচ্ছি, এখানটাকে এখানে লিখে দেখাচ্ছি, এটা এ, তারপর কিউএন, এখানে একটা কিউএন আছে, এ কিউএন, আরেকটা কি আছে আর। এই যে এইটাকে এখানে হিজিবিজি হয়ে গেছে বলে আমি তোমাকে এখানে দেখাচ্ছি, এ কিউএন আর আর, এটা একটা সমান্তরিক তৈরি হচ্ছে, এটা একটা সামান্তরিক তৈরি হচ্ছে তো, হচ্ছে কি না হচ্ছে না? হচ্ছে। তাদের মধ্যে দেখো কিউএন মানে এই কিউএন বলছি কেন, এই কোণটা মানে কিউ কোণটার মান 90 ডিগ্রি, আর কোণটার মানও 90 ডিগ্রি, আর কোণটার মানও কত? 90 ডিগ্রি। কারণ দাদা তুমি হুট করে 90 ডিগ্রি বলে দিলে। দেখো কিউএনটা হচ্ছে গিয়ে এবি তলের উপরে লম্ব, দেখো তার জন্য আমি ডট 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 দিয়ে রেখেছি। কিউএনটা কি? এবি তলের উপরে লম্ব, তাই তো? হ্যাঁ, আর দেখো আবার এনআরটা হচ্ছে গিয়ে এসি কোণের উপরে লম্ব, তাই তো? এসি কোণের উপরে লম্ব। তাহলে আমরা কি করতে পারি? তাহলে দেখো আমরা কি জানি কোনো চতুর্ভুজের সবকটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। সবকটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। এটা কি জানি আমরা? জানি তো, প্রত্যেকটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। ঠিক, তাহলে লিখব কি লিখব? কোণ এ প্লাস কোণ এ কিউ, কারণ এটার নামই দিয়েছি আমরা কোণ এ। ঠিক আছে, এটার নাম, এই কোণটাই হচ্ছে কি এ। ঠিক আছে, কোণ এ প্লাস কোণ এ কিউএন প্লাস কোণ এ আর এন। ঠিক আছে, প্লাস কোণ কিউএন আর ইজুকাল টু 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি বলছি কেন, 360 ডিগ্রি, সরি, কত? 360 ডিগ্রি। কত? 360 ডিগ্রি। এটা আমরা জানি তো, একটা চতুর্ভুজের চারটে বাহুর সব কটা কোণের সমষ্টি হচ্ছে গিয়ে 360 ডিগ্রি। আর ত্রিভুজের ক্ষেত্রে জানি 180 ডিগ্রি। ঠিক, তারপরে দেখো তাহলে এই দুটো কোণ আমাদের কত হচ্ছে? 90 ডিগ্রি। এই দুটো কোণের মান কত হয়? 90 ডিগ্রি। আমার এখানে জায়গা নেই, তাই আমি এই দুটোকে মুছছি। ঠিক আছে, মুছে আমি কত করছি? এটাকে 90 ডিগ্রি। এই দুটো কোণের মান কত? 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। তাহলে দেখো এই 90 ডিগ্রি 180 ডিগ্রি এটার সাথে কাটছে, তাহলে কত হচ্ছে? কোণ এ প্লাস, বা কোণ এটাকে শুধু আমি এ দিয়ে ডিনোট করছি, এ প্লাস কোণ কিউএনআর ইজুকাল টু কত হচ্ছে? 180 ডিগ্রি। কোণ কিউএনআর ইজুকাল টু কত হচ্ছে? 180 ডিগ্রি। হচ্ছে কি হচ্ছে না বলো? এটা হচ্ছে। এবার দেখো এর একটু কমপ্লেক্স বিষয়। ঠিক আছে, তোমাদের অনেকের মাথা খারাপ হয়ে যাবে, দাদা এত কিছু মনে রাখতে হবে? হ্যাঁ বাবা, এটা তুমি 3 নাম্বার দেবে। ঠিক আছে, এবার দেখো কি দেখবে। এবার এটা বেশি কিন্তু টাফ নয়, শুধু একটু বেশি লেন্দি। এবার দেখো
এই ত্রিভুজটা, কোন ত্রিভুজটা? ত্রিভুজের এই ত্রিভুজটা কিউ এন আর, কোনটা? ত্রিভুজ, এখানটায় মুছি, এই জায়গাটায় জায়গা নেই ভাই লোক, সো সরি। এবার দেখো এই জায়গা, এইটা কোনটা? এটাকে একটু অন্য কালি দিয়ে করি। কোন কালি দিয়ে করবো? ব্ল্যাক কালি দিয়ে। এইখানটাতে ত্রিভুজ কিউ এন আর এ, দেখো কিউ এন আর, ত্রিভুজ কিউ এন আর এ, ত্রিভুজ কিউ এন আর এ, একটু ছোটো ছোটো করে লিখছি, একটু প্লিজ ইয়ে করো। কিউ এন আর এ দেখো তিনটে কোণের সমষ্টি কত? এই এন কোনটা, কোনটা? কোণ কিউ এন আর, কোণ কিউ এন আর প্লাস R1 প্লাস R1 প্লাস R2 ইজুকাল টু 180 ডিগ্রি, প্লাস R1 প্লাস R2 ইজুকাল টু 180 ডিগ্রি। হ্যাঁ, হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না? তাহলে এইটা যেহেতু 180 ডিগ্রি, এটাও যেহেতু 180 ডিগ্রি, তাহলে এইটুখানি ইজুকাল টু বলতে পারি, এইটুখানি বলতে পারি যে এই পার্টটি যেহেতু এই দুটোর মানই সমান, তাহলে এইটা ইজুকাল টু এইটা বলতে পারি। তাহলে সেটাই লিখে দিই, তাহলে লিখবো এ ইজুকাল টু এ প্লাস কিউ এন আর, এ প্লাস কিউ এন আর ইজুকাল টু R1 প্লাস R2 প্লাস কিউ এন আর, R1 প্লাস R2 প্লাস কিউ এন আর। এবার দেখো এই পাশ থেকে কিউ এন আর, এই পাশ থেকে কিউ এন আর কেটে গেল, ঠিক আছে? তাহলে কি এলো? আবার আমি উপরে চলে যাচ্ছি। তাহলে এখান থেকে কি বেরোচ্ছে? দেখো এখান থেকে বেরোচ্ছে হচ্ছে গিয়ে ভাই সাহেব কালি, এখান থেকে বেরোচ্ছে এ ইজুকাল টু, তাহলে কি বেরোচ্ছে? এটা কেটে গেল, তাই এ ইজুকাল টু R1 প্লাস R2, R1 প্লাস R2। বোঝা গেছে হয় কি নয় গায়া? সমাজ মে? এবার R1 প্লাস R2 কত বলেছে এখানে? এ, তাহলে R1 প্লাস R2 মান কত বলেছে? এ। তাহলে এখানে কি লিখে দেবো? ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, I1 প্লাস R2 মাইনাস এ। বোঝা গেছে? আর এটাই হচ্ছে গিয়ে ডেল্টার মান, ঠিক আছে? এটাই হচ্ছে গিয়ে হেন্স প্রুভড। লিখতে পারো মুরগিয়া প্রুভড হুই, হেন্স প্রুভড, মানে এটা কি লিখতে পারো? হেন্স প্রুভড, বা এটা এইখানে লিখে ছাড়তে পারো। বোঝা গেছে? তাহলে এখান থেকে কি বলো নাম, এটাকে কি বলে? ডিফ্লেকশন বা কৌণিক চ্যুতি কত? I1 প্লাস I2 মাইনাস এ, ঠিক আছে? বোঝা গেছে? এবার তোমাদেরকে একটু লেখাশোনা করতে হবে। শোনান তোমাদেরকে, উফ কি সুন্দর ড্রয়িংটা লাগছে ভাই সাহেব, আমি পুরো কি করেছি আজকে, আমারই দেখি পড়তে ইচ্ছা করবে না, ঠিক আছে? কিন্তু পড়তে তো হবে। দেখো এটা লিখলে এইটার আগে আজকে যা করালাম, আজকে পুরো 6 মার্কস, পুরো ছাকা 6 মার্কস আসে এখান থেকে, পুরো ছাকা 6 মার্কস আসে। 6 মার্কস প্লাস এই যে এই ডেল্টা I1 প্লাস I2 মাইনাস এ থেকে অঙ্ক আসে, বুঝতে পেরেছো? এখান থেকে অঙ্ক আসে, এ ইজুকাল টু R1 প্লাস R2, এখান থেকে অঙ্ক আসে, ঠিক আছে? তো এইগুলো পুরো ছাকা মার্কস, বুঝতে পেরেছো? তো আজকে খুব ইম্পর্টেন্ট জিনিসপত্র হয়েছে। তো এবার তোমাদের কি কাজ? তোমাদের এবার এটা একটু লিখতে হবে, বহিস্থ হয় না, বহিস্থ, দাও একটু স্পেলিংটা দেখিনি, হ্যাঁ থ হবে, এটা থ। এবার তোমাদেরকে একটু লিখিয়ে দিই, ঠিক? এবার তোমাদেরকে কি করব? লিখিয়ে দিই। কি লেখাবো? লেখো এ প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজমের প্রধান ছেদ এ বি সি। এটা প্রথমে আঁকবে, এই আঁকাটা কিন্তু আঁকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তারপরে লিখবে এ প্রতিসারক কোণ বিশিষ্ট হয়ে গেল, হ্যাঁ, একটি প্রিজমের প্রধান ছেদ এ বি সি, ঠিক আছে? এ বি সি, ঠিক আছে? লেখো প্রিজমটি বায়ুতে অবস্থিত, তারপর লেখো প্রিজমটি বায়ুতে অবস্থিত, মানে এটা এর নিচেও কিছু নেই, সব পুরো বায়ুতে অবস্থিত, ঠিক আছে? কল্পনা করছে বায়ুতে ভাসছে ওটা, ভাই সাহেব। তারপর লেখো একটি আলোক, প্রথমে দেখো আমরা কি করব, প্রথমে আমরা ডিসক্রাইব করে নেবো যে আমরা কি করতে, মানে এখানে কি আঁকাটার মধ্যে কি আছে সেটা করবো, ঠিক আছে? এবার লেখো একটি আলোক রশ্মি, দেখো আমি বই আর দেখছি না, আমি তোমাদেরকে মুখে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এটাই লিখবে, আমি এখন যেটা বলছি এটা লিখবে, নয় নিজের ভাষায় বানিয়ে লিখবে।
আমি সবসময় কী বলছি, ডেরিভেশন সবসময় নিজের ভাষায় লিখবে, ঠিক? আমি একটু বেশ সিরিয়াস হয়ে গেছি না মনে হচ্ছে আমার, ঠিক আছে, সিরিয়াস হওয়া ভালো, ঠিক? এবার কি করবে তাহলে, পি কিউ, এবার লেখো লেখো লেখো, একটি আলোকরশ্মি পি কিউ, একটি আলোকরশ্মি পি কিউ, পি কিউ এ বি প্রতিসারক তলে, প্রিজমের এ বি প্রতিসারক তলে, এ বি প্রতিসারক তলে আই আপাতন কোণে, আই আপাতন কোণে, I1 আপাতন কোণে প্রতিসরণের পরে, I1 আপাতন কোণে প্রতিসরণের পরে প্রিজমের মধ্যে থেকে কিউআর পথে যায়, কিউআর পথে যায়, লেখো। তারপর লেখো যেখানে R1 হলো প্রতিসরণ কোণ, যেখানে R1 হলো প্রতিসরণ কোণ, ঠিক আছে, লিখেছ। তারপর লেখো, এখানটা কি জ্বালা করছে এই মাইকটাকে বেঁধে, তারপর লেখো যে এবার লেখো কিউআর, প্রিজমের ভিতরের কিউআর আলোকরশ্মি, আবার কিউআর আলোকরশ্মি আবার প্রিজম থেকে আর বিন্দুতে, এ বি প্রতিসারক তল থেকে বাইরে বেরোয়, এবং আর এস পথে যায়, ঠিক আছে, এবং আর এস পথে যায়, বুঝে গেছে। যেখানে তারপর লেখো যেখানে R2 হলো প্রতিসরণ কোণ, R2 হলো আপাতন কোণ, R2 আপাতন কোণ, ও I2 লেখো হচ্ছে কি প্রতিসরণ কোণ, I2 প্রতিসরণ কোণ, বোঝা গেছে। এবার লেখো পিকিউ রশ্মিটির কৌণিক চ্যুতি পাওয়ার জন্য, আমি পিকিউ রশ্মিটিকে পিকিউ রশ্মিটিকে বর্ধিত করলাম, সামনের দিকে বর্ধিত করলাম, এই যে বর্ধিত করেছি, এই যে এটা যে বর্ধিত করেছি এটাকে বলে পিকিউ রশ্মিকে সামনের দিকে বর্ধিত করলাম, ঠিক আছে। তারপরে লিখবে এবং আর এস রশ্মিটিকে পিছনের দিকে বর্ধিত করলাম, পিছনের দিকে বর্ধিত করলাম। তারপর লেখো এই দুটি রশ্মি লেখো পি কিউ ও আর এস ও বিন্দুতে মিলিত হয়, এবং পিকিউ রশ্মিটির কৌণিক চ্যুতি হলো ডেল্টা, হয়ে গেছে লেখা। তাহলে আমরা সব লেখাপত্র হয়ে গেছে। তারপর আরেকটা লিখতে পারো, হ্যাঁ এতদূর অবধি লেখাপত্র হয়েছে, হ্যাঁ। এবার লেখো আরেকটা, এনটা শুধু বাকি আছে, তাই না? কি বাকি আছে? এনটা কাকে বলে সেটা বাকি আছে। লেখো কিউ বিন্দুতে, এবি তলে কিউ বিন্দুতে অঙ্কিত লম্বটি এন পর্যন্ত বর্ধিত করলাম, এবং এসি তলে আর বিন্দুতে অঙ্কিত লম্বটিও এন পর্যন্ত বর্ধিত করলাম, ঠিক আছে, লিখেছো। এইটুখানি হলো আমাদের পিকচারের ডিসক্রিপশন হলো, এতক্ষণ হলো পিকচারটা কি এঁকেছি তার ডিসক্রিপশন। এবার আমরা এর ভিতরে ঢুকবো, তো চলো ড্রাইভ মারা যাক। কি লিখবো দেখো, লেখো এবার ত্রিভুজ, এটা এই সাইনটাই দেবে, ত্রিভুজ বলে আলাদা লিখবে না, এই সাইনটাই দেবে। লেখো ত্রিভুজ ও কিউ আর এ কোণ ও কিউ আর ইজুকাল টু I1 মাইনাস R1, কোণ ও কিউ আর ইজুকাল টু I1 মাইনাস R1, লিখেছ। তারপরে লেখো সুতরাং ডেল্টা ইজুকাল টু কোণ ও কিউ আর মাইনাস
ও আর কিউ, ও আর কিউ। তারপরে এই কথাটা পুরোটা লিখবে এই যেরকম ব্যাকেট দিয়ে, যেহেতু ত্রিভুজের বহিস্থ কোণ, যেহেতু ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দয়ের, এটা দয়ের লেখা আছে, ঠিক আছে ভাই সাহেব? কালি কই গেল, পেন কই গেল? হ্যাঁ, দয়ের সমষ্টির সমান হয়, অন্তস্থ বিপরীত কোণ দয়ের সমষ্টির সমান হয়, ঠিক আছে? এটা লিখেছ। তারপরে লেখো, তারপরে এখানে লিখতে পারো সুতরাং ডেল্টা ইজ ইকুয়াল টু, সুতরাং ডেল্টা ইজ ইকুয়াল টু I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2, ঠিক আছে? লেখা হয়েছে। তারপরে এটা লিখবে, কি লিখবে? ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, লেখা হয়েছে। ভাই সাহেব কোমর ব্যথা হয়ে গেছে এত পড়াচ্ছি। তারপর লেখো ডেল্টা ইজ ইকুয়াল, ও এটা তারপরে এবার এটাকে সংরক্ষণ করে এরকম বক্স করে 1 নম্বর ইকুয়েশন দিয়ে সংরক্ষণ করে রেখে দাও। এটাকে বক্স করে 1 নম্বর ইকুয়েশন দিয়ে সংরক্ষণ করে রেখে দাও। তারপরে লিখবে, সংরক্ষণ করে রেখে দিয়েছো, এটাকে পরে লিখবে, এটা কিন্তু এখন লিখবে না, এই জিনিসটাকে এখন লিখবে না। এবার লিখবে চতুর্ভুজ, লিখবে চতুর্ভুজ AQNR, চতুর্ভুজ AQNR এর ক্ষেত্রে, AQNR এর ক্ষেত্রে কোণ বা অ্যাঙ্গেল এ, বা অ্যাঙ্গেলটা এখানে এটার ক্ষেত্রে অ্যাঙ্গেল দেবে না, কারণ এটা তো হচ্ছে কি ওর কী কোণ বলে, প্রতিসারক কোণ, তাই লিখবে এ প্লাস, লিখবে এ প্লাস AQN, লিখবে AQN, এ প্লাস AQN, এখানে আমি মুছে দিয়েছিলাম 90 লেখার জন্য, লিখবে এ প্লাস AQN প্লাস ARN, AQN প্লাস ARN প্লাস QNR প্লাস QNR ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি, ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। এটা সবাই জানে, চতুর্ভুজের যেহেতু 4টে বাহু, 4টে কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি, লিখেছ। এবার লেখো, এবার এই লাইনটা লেখো, এ প্লাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস কত QNR, অ্যাঙ্গেল QNR ইজ ইকুয়াল টু 360, লিখেছ? ব্যাকেটে লিখতে পারো, ব্যাকেটে এরকম লিখতে পারো কালো কালি দিয়ে, বা অন্য কোনো এরকম ব্যাকেট করে, এরকম ব্যাকেট করে লিখতে পারো ওটার ভিতরে, যে যেহেতু QN ও RN হলো লম্ব, QN ও RN হলো লম্ব, ঠিক আছে? হয়েছে। তারপর লেখো এ প্লাস QNR, এ প্লাস অ্যাঙ্গেল QNR ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এ প্লাস অ্যাঙ্গেল QNR ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, লিখলে। তারপরে এবার আবার পাশে তারপরে আবার পাশে লেখো, এটাকে আবার ইকুয়েশন 2 দিয়ে দিলাম, এটাকে ইকুয়েশন 2 দিয়ে দাও, ঠিক আছে? ইকুয়েশন 2 দিয়ে দেওয়ার পরে পাশে লেখো ত্রিভুজ এই সাইনটাই দেবে, ত্রিভুজ QNR অ্যাঙ্গেল QNR প্লাস R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা ভাই সাহেব কেউ যদি না জানে তাহলে ইচ্ছে দাও, 3টে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, ঠিক আছে? লেখা হয়েছে লেখা। হ্যাঁ, তারপরে কি লিখবে? তারপরে QNR ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক? তারপরে হ্যাঁ, তারপরে কি QNR প্লাস R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এত অবধি হলো। এবার কি করবে? এইখানে যেহেতু 180 ডিগ্রি, এটাকে ইকুয়েশন 3 দাও, ইকুয়েশন 3 দাও। এবার কি লিখবে? ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2টাকে, ইকুয়েশন 3 আর ইকুয়েশন 2টাকে মিলিয়ে দাও, তাহলে কি হচ্ছে 180 টাকা কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে এই লাইনটা আসছে, তারপরে এই লাইনটা আসছে, এই লাইনটা আসছে এই লাইনটা আসছে না, তারপরে কোন লাইনটা আসছে? তারপরে এই লাইনটা আসছে, তারপরে এই লাইনটা আসছে, তাহলে এই লাইনটা লেখো। তারপরে এই দুটো এরকম দাগ দিয়ে কেটে দাও, এই দুটো কেটে দাও। তারপরে এই লাইনটার পরে লেখো A ইজ ইকুয়াল টু R1 প্লাস R2, A ইজ ইকুয়াল টু R1 প্লাস R2, হলো। তারপরে লেখো এবার এইখানটায় লেখার আগে লিখবে 1, এরকম দাগ দিয়ে এরকম লিখবে, কি করবে? 1 1 নম্বর সমীকরণ এরকম দাগ দিয়ে এটা করবে, ঠিক আছে? ওটা করার পরে লেখো ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A, I1 প্লাস I2 মাইনাস A, বোঝা গেছে? হলো
হলো। এই ছিল হচ্ছে কি আজকের কাহিনী, এই ছিল হচ্ছে কি আজকের, ও ভাই সাহেব কোমর ব্যথা হয়ে গেছে দেখেছো, এই ছিল হচ্ছে কি আজকের কাহিনী, বুঝলে? এই যে এই দুটো আজকের খুব ইম্পর্টেন্ট জিনিসপত্র পড়েছি। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন আসে এখান থেকে। তো আজকের জন্য ঠিক আছে, আজ অনেক পড়াশোনা করে নিয়েছি আমরা, একটু বেশি পড়ে দিয়েছি, সরি, টাইমটা একটু বেশি লেগে গেছে, সো তার জন্য আরও বেশি সরি। বেশি লাগার কারণ হচ্ছে কি, কোনো কারণ নেই, একটু ভালো করে পড়াচ্ছিলাম তার জন্য, ঠিক আছে? কারণ আমি প্রথমে দেখো বুঝিয়েছি, তারপর আমি তোমাদের আবার ডিকটেটও করেছি, তার জন্য একটু বেশি সময় লেগেছে, সো সরি সো সরি সো সরি, ঠিক আছে? কেউ যদি বলে থাকো তাহলে তুমি এত বড় বড় ক্লাস দিচ্ছ কারণ দেখো তোমাদের এই সপ্তাহে কোনো সৃজনদের কোনো ক্লাস দিচ্ছে না, তার জন্য আমি একটু বড় বড় ক্লাস দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আর যদি বেশি, সো সরি, আমি আর চেষ্টা করছি ছোটো ছোটো করার। এই ক্লাসটা আজ একটু বেশি বড় হয়ে গেছে, আমি জানি না এখনও কতক্ষণ হয়েছে, 1.5 ঘন্টার তো উপরে হয়ে গেছে, আমি পুরো শিওর, ঠিক আছে? তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি আউটরোটা করি আর করে শেষ করি। তো ধন্যবাদ, ঠিক আছে, আজকে ক্লাসটা এত কষ্ট করে দেখার জন্য, এত কষ্ট করে আমার বক্তব্য শোনার জন্য। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে কী করবে, মজা করো, ভালো লেগে থাকলেও, ঠিক আছে? তো ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, যেমন জীবনে আগুন লাগাতে থাকো। টাটা, বাই বাই, সি ইউ অ্যান্ড গুড নাইট।